গল্পের নাম প্রণয়ের সুর, সিজন ২। কলমে মহুয়া আমরিন বিন্দু। গল্পের দ্বিতীয় পর্ব। তুই আমাকে ইগনোর করিস? সাহস তো কম না। নিখিলের কথা নেহা শুনেও যেন শুনল না। সে নিজের মতো করে হেঁটে অন্য পাশে চলে গেল। নিখিল নেহার হাত টেনে ধরল, একটানে সামনে নিয়ে এসে বলল, ভালোবাসি তোকে। এই কথাটা কি এখন মাইক দিয়ে পুরো এলাকায় বলতে হবে? কখন বুঝবি বলতো? নেহা চোখ পিট পিট করে তাকাল। সে কি কোনো ভুলভাল স্বপ্ন দেখছে দিন দুপুরে? নিখিল তাকে ভালোবাসে বলছে, কি করে বিশ্বাস করবে? নেহা ব্যাককল বনে গেল যেন। অবাক হয়ে তাকিয়ে থেকেই জিজ্ঞেস করল, আমি কি স্বপ্ন দেখছি নিখিল ভাই? নিখিল চোখ গরম করে তাকালো। এর জন্যই এই গাধীটাকে বলতে চায়নি, কিন্তু এই অপদার্থটা কি কোনো দিন বড় হবে? বাধ্য হয়ে নিখিলকেই স্বীকার করতে হলো। এবার জানি কি হয়, যা পেট পাতলা বাড়িতে গিয়ে সবাইকে বলে দিবে এটা ও জানে নিখিল। তাতে অবশ্য তার কিছু যায় আসে না, একদিন না একদিন তো বলতেই হতো। নেহা আবারও বলল, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? নিখিল পকেট হাত গুজে দিয়ে বলল, তোর কি মনে হয় বল? আমার মনে হয় আপনি আমাকে একটুও পছন্দ করেন না। নিখিল তপ্ত শ্বাস ছেড়ে বলল, তোর মতো একটা বাচ্চা মেয়ে ভালোবাসার কি বুঝিস? ভালোবাসা কি শুধু মুখে একবার আই লাভ ইউ বললেই হয় নাকি? নেহা ছোট চুলগুলোতে একবার হাত বুলিয়ে বলল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিখিল হো হো করে হেসে বলল, তাই? নেহা উপর নিচে মাথা দুলিয়ে বলল, হুম। নিখিল নেহার গালে হাত রেখে বলল, ভালোবাসিস কিনা তা আমার থেকে ভালো আর কে জানে। তবে শোন, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি অন্য কাউকে পছন্দ করি বা অন্য কাউকে ভালোবাসি এসব ভেবে খবরদার কষ্ট পাবি না। কারো সাথে ঝামেলাও করবি না। কখনো অন্যের কথা বিশ্বাস করবি না। আমি বলছি আমি শুধু তোর। নিখিল শুধু নেহাকেই ভালোবাসে। শোন, এখনো তুই অনেক কিছুই বুঝিস না, তাই তোকে বলতে চাইনি। কিন্তু তুই এখন পর্যন্ত অনেকজনের সাথে ঝামেলায় জড়িয়েছিস। আমি কিন্তু মোটেও ভালো ছেলে না। খারাপ ছেলেদের প্রেমিক কিংবা বউ কোনোটা হওয়াই কিন্তু সহজ না। তুই পারবি তো সামলাতে সবকিছু? নেহা তড়িৎ গতিতে বলল, পারবো পারবো, কি করতে হবে বলো। নিখিল মুচকি হাসল। তার নেহার মন কতটা পবিত্র, এত সহজ সরল কেন মেয়েটা। পাগলি, আপাতত মন দিয়ে পড়াশোনা কর, এ থেকে বেশি কিছু করা লাগবে না। তুমি তো বললে বিয়ে করবে, মানে বউ হতে হবে। দিদুন বলেছে বিয়ে করলে অনেক কাজ করতে হয়। নিখিল ধমক দিয়ে বলল, এই তোর বিয়ের বয়স হয়েছে? কলেজে যা, আর যদি কারো সাথে লাগতে দেখছি তো পা ভেঙ্গে বাসায় বসিয়ে রাখব। নেহা ফিক করে হেসে দিল। আবারও নিখিলের দিক তাকিয়ে বলল, তোমাকে একটু জড়িয়ে ধরি। নিখিল চোখ ছোট ছোট করে তাকাল। পরপরই গম্ভীর হয়ে বলল, একদম না। যা এখান থেকে। নেহার মন খারাপ হলো কিছুটা। নিখিল তো বলল ভালোবাসে, একটু জড়িয়ে ধরলে কি এমন হবে? অন্য কিছু তো করতে বলেনি। নাকি নেহাকে সান্ত্বনা দিতে, ঝামেলা যাতে না করে সেজন্য এসব বলল নিখিল? নেহা চট করে জিজ্ঞেস করল, আপনি সত্যি সত্যি ভালোবাসেন তো? না মানে সান্ত্বনা দিতে বলছেন নাতে? নিখিল আগের মতোই গম্ভীর হয়ে বলল, তুই কি বড় হবি না কোনো দিন? 10 দিন ধরে তোর পিছু পিছু ঘুরছি, হাঁটুর বয়সী হয়েও পিছন পিছন ঘোরানোর ক্ষমতা রাখিস, তাও আরও প্রমাণ চাস তুই? তোকে ভালোবাসি কিনা এটা এখন কিভাবে প্রমাণ করব আমি? নেহা হেসে বলল, আচ্ছা, আর প্রমাণ দিতে হবে না। আজকেই বাড়ি গিয়ে বড় আব্বুকে বলবো, আমাকে বিয়ে দিয়ে দাও তোমার ছেলের সাথে। নিখিল চোখ বড় বড় করে তাকাল। কি বলে এই মেয়ে? নিখিল চেঁচিয়ে বলল, কি বলি তুই? নেহা দৌড়ে পালালো, পিছু ফিরে বলল, যা শুনেছ তাই। এতটুকু বলে থামল জেরিন। মিলি বেগম এখনো তার মুখের দিক তাকিয়ে। রোহান হাই তুলতে তুলতে বলল, জেরিন আপু তুমি থেমো না, বলো বলো। নিশাত বলল, পরে কি বিয়ে করে ফেলেছিল ওরা? নিঝুম বলল, আরে না, আরও অংশ বাকি এখনো। মফিজুর চৌধুরী বলল, আরে তোরা থামবি। এই জেরিন পরে বলতে থাক, একটু শর্টকাটে বলিস। মিলি বেগম রেগে বলল, তুমি কি চুপ থাকতে পারো না? নিজে সব জানো বলে কি আমরা ও জানি নাকি? জেরিন বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আমি তো মূল জায়গাগুলোই বলছি নাকি? থামো তোমরা। জেরিন আবার বলতে শুরু করল,
কলেজে ঢুকতেই বৃষ্টি নেহার হাত চেপে ধরে বলল, কিরে ভাইয়া, তোকে কি এমন কথা বলল যার জন্য আমাকে একা পাঠিয়ে দিল, তাও ওই মিহিরটার সাথে? লোকটা বেশি কথা বলে। নেহা মিটি মিটি হাসল। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, আরে ভাই, বলবি কি হয়েছে? তোর ভাই আমাকে প্রপোজ করেছে। বৃষ্টি বলে উঠল, অ্যাহ। নেহা বলল, হ্যাঁ রে। ইস, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। বৃষ্টি বিড়বিড় করে বলল, আমারও। কিন্তু হঠাৎ করে কেন? গোয়েন্দাগিরি করিস না তো বইন, বলেছে এটাই অনেক, এর থেকে বেশি কিছু চাই না আমার। বৃষ্টি নাক ছিটকে বলল, প্রেমে অন্ধ মহিলা। ভাইয়া কিন্তু সুবিধার না, মনে হয় তোর পাগলামো বন্ধ করতে বলেছে। নেহা এবার রাগল বেশ, বলে উঠল, দেখ, একদম আজেবাজে কথা বলবি না। ভালোবাসা নিয়ে কেউ মজা করে নাকি? সত্যি সত্যি ভালোবাসে নিখিল আমাকে, কত কেয়ার করে দেখিস না নাকি? নিজের ভাইকে বিশ্বাস করিস না কেমন বোন তুই? বৃষ্টি নেহার মাথায় মেরে বলল, চুপ ছুইটকা। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, এসব এই আছে তো এই নেই। শর্ত ক্লাসে যাচ্ছি। নেহা খুব খুশিতে আছে, কয়েকদিন যাবৎ তা দেখে সবাই ভাবছে কি হলো এর আবার। কিন্তু নেহা, সে তো সেই আনন্দের ঠেলায় শাহ আলম চৌধুরীকে বলেই ফেলেছে, জানো বড় আব্বু, তোমার ছেলে আমাকে ভালোবাসে বলেছে। শাহ আলম চৌধুরী সবে চা মুখে পুড়ছিল, কথা শুনে কাপ সহ মেঝেতে পড়ল সব। সেতারা বেগম পান মুখে নিয়েই বলল, আমার নাতিটার কি মাথা মুথা নষ্ট হইলনি তোরে এগুলান কইছে? ছেড়ি দিন দুপুরে স্বপ্ন দেখছনি? নেহা নাক ফুলিয়ে বলল, তোমার নাতি কোনো দেশে মহারাজা। নাতি নিয়ে এত গর্ব করো কেন বুড়ি? আমি কি খারাপ নাকি? নিখিল বারান্দা থেকে সব শুনল। যা ভেবেছিল তাই। কি করল এ মেয়ে, আজকে আচ্ছা মতো টাইট দিতে হবে, বলার পর থেকে যেন মাথায় চড়ে বসেছে। শাহ আলম চৌধুরী ছেলেকে চিনেন, কিন্তু সে নেহাকে পছন্দ করে এটা বিশ্বাস করতে পারলেন না। তার ছেলে তো নেহাকে বাচ্চা ভেবেই 6 বেলা অপমান করে। এখন কিনা এসব বলছে। শহীদুলের সাথে কথা বলতে একবার তাকে। নেহা গুনগুন করে উপরে উঠতেই নিখিল খপ করে তার হাত টেনে নিজের ঘরে নিয়ে গেল। নেহা তো হেসে চলেছে, একবার তো বলল, কেন নিয়ে এসেছ নিখিল, আমরা কি এখন প্রেম করব নাকি? নিখিল বড়সড় একটা ধমক দিল। নেহা কেঁপে উঠল কিছুটা। নিখিল রাগে বলে উঠল, প্রেম আদৌ বুঝিস তুই? তোর মতো একটা মেয়েকে ভালোবাসাই ভুল আমার। সব কিছুতে শুধু বাচ্চামো। আব্বুকে কি করে বলে দিলই তুই? পাগল, ও তো নিজের বুঝো বুঝে, আর তুই সারাদিন বাচ্চাদের মতো ঘুরিস। এত করে না করলাম ভার্সিটি আর যাবি না? না, তুই কথা কেন শুনবি? মেয়েগুলার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? কোথা থেকে ইনফরমেশন পাস তুই? কাল ও গিয়ে মেয়েটার সাথে মারামারি করেছিস কেন? তোকে আমি বলেছি? তোকে অধিকার কে দিয়েছে আমার লাইফে এত বেশি নাক গলানোর? সব কিছুর একটা লিমিট থাকে নেহা। নেহা ফুপিয়ে কেঁদে উঠল, আর করব না। তুমি আমাকে ভালোবাসো, এটা যদি সত্যি হয় তো বললে কি এমন হবে? আমি এত কিছু ভেবে তো বলিনি। আর নাক গলাতে আসব না। নেহা বেরিয়ে যেতে নিল। নিখিল রাগ সংযত করে নেহাকে ডাকল। নেহা বড্ড অভিমানী, নিখিল জানে, কিন্তু সেই বা কি করবে, সব কিছুতে মেয়েটা বাড়াবাড়ি করে। নিখিল বলল, আরও একবার। নেহা শোন। নেহা শুনল না, চলে গেল। নিখিল জানে এখন কাঁদবে, খুব করে কাঁদবে পাগলটা। তবুও নিখিল নিরুপায়। নেহা এমনিতেই বাড়াবাড়ি করে, যদি সে নিজেও আশকারা দেয় তখন সমাজের মানুষ কি মনে করবে, বাড়ির লোকই বা কি বলবে? নেহা তো মেয়ে। নিখিল নিজের অসম্মানের কথা কখনো গায়ে মাখে, কিন্তু সে নেহাকে কেউ খারাপ চোখে দেখবে এটা মেনে নিতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে নেহার মুখটা খুশিতে ভরে গেল। সবকিছু ভুলে গেল এক মুহূর্তেই। চিরকুটে মোড়ানো 2টি চকলেট। চিরকুটে লেখা, রাগ করে থেকো না লক্ষ্মীটি, ভুল হয়ে গেছে আমার। নেহা আজ ফুরফুরে মেজাজে বের হয়েছে। পরনে 3 পিস, হাতে কাচের চুড়ি, মন মতো সেজেছে বললে ভুল হবে। বৃষ্টি তাকে সাজিয়ে দিয়েছে। নেহা এসব সাজগোজে একদম কাঁচা। বেশ মিষ্টি দেখাচ্ছে তাকে। নেহার সাজার কারণ সে নিখিলকে আজ চমকে দিবে গিয়ে। আজ নিখিলের ক্লাস নেই, মিহিরের থেকে জেনেছে সে। বৃষ্টি কেউ সাথে করে ধরে নিয়ে এসেছে। এর পেছনে কারণ মূলত মিহির। মিহির ভাই ঘুষ নিয়েছে নেহার থেকে,
সে নিখিলের কথা বলবে যদি সে বৃষ্টিকে সাথে আনে। নেহারা গেটের বাহিরেই দাঁড়িয়ে আছে, যাবে কি যাবে না ভাবছে। নিখিল এমনিতেই না করে দিয়েছে কিছু না করার জন্য। শিলা গাছতলায় বসেছিল। একটা মেয়ে এসে তাকে জানালো নিখিলের জন্য যে মেয়েটা সবসময় পাগলামো করে সে এসেছে, তবে অনেক সেজেগুজে। শিলা হেসে বলল, তাই চল যাই, একটু মজা নিয়ে আসি। নেহা, বৃষ্টি বসে আছে। তখনই সেখানে শিলা আসল। এসেই বলল, এই তোমরা নিখিলের বন্যা। বৃষ্টি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। শিলা আবার বলে উঠল, নিখিল কিন্তু আমার বয়ফ্রেন্ড। বলতে দেরি নেহা রাখতে দেরি না, শিলাকে বসিয়ে দিল এক চর। রেগে বলল, কচু তোমার। নিখিল শুধু আমাকে ভালোবাসে। শিলা হো হা করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, তোমাকে? আয়নায় নিজেকে দেখেছ? নিখিল আর তুমি, তোমার সাথে কোনো দিক দিয়ে মানায় নিখিলকে? তুমি জানো না নিখিলের কেমন মেয়ে পছন্দ? নিখিল আমাকে নিজে বলেছে তার আমার মতো মেয়েকে পছন্দ, যেমন তার রূপ থাকবে, গুণ থাকবে, ভদ্র, চুপচাপ হবে। একটাও তো তোমার মাঝে নাই। মেয়েদের মতো দেখতে ও লাগে না তোমাকে। নিখিলের পছন্দ লম্বা চুলের রমণী, যে শাড়ি পরবে, রাঁধবে, সংসারী হবে। তোমাকে ভালোবাসে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? নেহা চুপসে গেল। বৃষ্টি তাকিয়ে দেখল শুধু। বৃষ্টি এবার বলে উঠল, এই যে আপনি জান তো, আপনার থেকে জানতে চেয়েছি আমি। আমার ফ্রেন্ডকে অযথা কথা শোনানোর অধিকার কে দিয়েছে আপনাকে? বেশি বকবেন না। আপনি আবার কোথাকার বিশ্ব সুন্দরী? আমাদের নেহার নখের যজ্ঞ ও না আপনি? যান তো ভাগেন। শিলার আগে ফুঁসছে, বলে উঠল, বিশ্বাস হচ্ছে না বুঝি? এখনই প্রমাণ হয়ে যাবে, উই দেখো নিখিল আসছে। শিলা এক প্রকার দৌড়ে গেল, গিয়েই নিখিল জড়িয়ে ধরল। নিখিল কথা বলার মাঝেই থমকে গেল। কি থেকে কি হল? রাহাত, সাহিল, মিহির হতবাক হয়ে তাকিয়ে। নেহা চুপচাপ তাকিয়ে আছে। বৃষ্টি ভয় পাচ্ছে না জানি, এখন নেহা কিছু একটা করে বসে। মিহিরের হঠাৎ নজরে আসে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নেহা আর বৃষ্টির দিকে। নিখিল শিলার বাহু ধরল। নেহা শুধু তাকিয়ে দেখল। কামিজ খামচে ধরল মেয়েটা। সহ্য করা যে খুব কঠিন। নিখিল ইচ্ছে করে তাকে কেন এত যন্ত্রণা দেয়, শুধু নেহা অবুঝ বলে। একবার ও বুঝতে চাইবে নিখিল আসলে তার নেহা কেমন। বৃষ্টি নেহাকে আলতো ধাক্কা দিল। নেহা নির্বাক তাকিয়ে। বৃষ্টি বলে উঠল, কথা বলছিস না কেন? নেহা উল্টো ঘুরে গেল। মিহির এবার বলে উঠল, নিখিল। নিখিল ততক্ষণে ধাক্কা মেরে শিলাকে সরিয়ে দিয়েছে। নিখিল বলে উঠল, কি সমস্যা শিলা, গায়ের উপর পড়ে যাও কেন হুটহাট? শিলা আমতা আমতা করে বলল, কুকুর। নিখিল বিরক্তিতে কপাল কুঁচকে নিল। মিহির বলে উঠল, নিখিল দেখ নেহা। নিখিল চকিত নয়নে তাকালো। নেহা ততক্ষণে রিকশায় উঠে বসেছে। নেহা এত সেজেগুজে কোথায় গিয়েছিল? তার জন্য তো কখনো সাজেনি। নিখিল বলে উঠল, ও এখানে কি করছে? মিহির রেগে বলল, তোর সাথে দেখা করতে এসেছিল গাধা। আর তুই তো তোর মেয়ে বান্ধবীকে জড়িয়ে ধরে রাখতে ব্যস্ত। যত্তসব নিখিল, তোকে কত করে বলেছি আমি, এই মেয়েটার সাথে কথা বলিস না, আর এখন দেখবি এই আপদটা তোর একদিন সংসার ভেঙে দিবে। নিখিল বলে উঠল, কি সব কথা বলিস? শিলা কেন এসব করতে যাবে? ওর ভাই, ও তো ভালো মানুষ। সাহিল বেশ বিরক্ত হয়ে বলল, ভাই মেয়ে বান্ধবী মানে কাল নাগিনী সাপ। আর কোনো মেয়ে তার পছন্দের মানুষকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারবে? আবার যদি মেয়েটা নেহা হয় তো কথাই নেই। কিছু না বলে নেহা চলে গেছে, তার মানে বুঝো তোর সাথে কি হবে। রাহাত বলে উঠল, কচু ভালোবাসো তুমি? আরে ভালোবাসলে সব কিছুতে সিরিয়াস হতে হয়। তোর মতো গাছাড়া ভাব নিয়ে থাকলে দেখবি সব হারাবি। মেয়েরা ভালোবাসায় বেশ সেন্সিটিভ হয়। নিখিল বলে উঠল, নেহা বাচ্চা মেয়ে। তোদের মতো এত কিছু ভাবে না, শর্ত সামনে থাকে। তিনজনই বলল, পরে কিছু হলে বলতে আসবি না আমাদের। আবারও বলছি, শিলাকে বিশ্বাস করিস না। নেহা বাড়িতে এসে গোসল করল। ফ্রেশ হয়ে গেল খুব দ্রুত। ভালোবাসার মানুষ যেমন হয় তাকে কি তেমনভাবে মেনে নেওয়া খুব কঠিন। ভালোবাসলে কি সত্যি অপর ব্যক্তির জন্য নিজেকে পরিবর্তন করতে হয়? নেহা যদি নিজেকে পরিবর্তন না করে তবে কি নিখিল কোনো দিন তার হবে না? সে থেকে যাবে ধোঁয়াশা, অধরা। নিখিল নামক ব্যক্তিকে পেতে হলে বুঝি নেহাকে অনেক তপস্যা করতে হবে।
রূপে গুণের কাছে কি নেহার স্বচ্ছ পবিত্র নিষ্পাপ ভালোবাসা ও ফিকে পড়ে যাবে? ভালোবাসা পাওয়া বুঝি এতটাই কঠিন? তাহলে নেহা কখনো কাউকে ভালোবাসত না, যে প্রহেলিকার সমাধান করা এতটা কঠিন সে প্রহেলিকার প্রতিযোগিতায় জেনে শুনে নাম লিখাত না। নেহা নিজেকে সাধারণ রাখতে ভালোবাসে, একটু এলোমেলো নেহাকে নিখিল কখনো গুছাতে চেয়েছে? চায়নি। শুধু দোষারোপ করলেই সব ঠিক হয়ে যায়। নেহা নিজের ভালোবাসার জন্য আরও একটু চেষ্টা না হয় করল, সাজল নিখিলের মন মতো হওয়ার চেষ্টা করল, যদি মানুষটা তার হয়। যদি এর পর ও না হয়, তখন মানুষ কি করে? হেরে যায় নাকি হারিয়ে যায়? নেহা কখন থেকে আয়নায় তাকিয়ে আছে, নিজেকে দেখছে, নিজের ত্রুটিগুলো দেখছে, নিজের মাঝে কমতিগুলো খুঁজে বের করছে, বারবার চোখে ভাসছে শিলা নামক সুন্দর নারীটির চেহারা। কতটা পরিপাটি, কোমর ছাড়িয়ে লম্বা কেশ, টানা টানা দুচোখ, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট। নেহা হুট করেই হো হো করে হেসে উঠল। কি অদ্ভুত মানুষের চাওয়া, যারে আমরা চাই তারে আমরা কখনো পাই না, কখনো না। নেহা নিখিলকে বিশ্বাস করে, তবুও অভিমানের টইটম্বুর আবেগী মনটা তা মানতে নারাজ। মেয়েটা ঘর থেকে বের হলো না সারাদিন, বৃষ্টি টেনশনে জেরিনকে একবার সব খুলে বলেছে। জেরিন কেন বাড়ির প্রায় সবাই জানে নেহা নিখিল বলতে অজ্ঞান। তবে সবাই নেহাকে ছোট মনে করে, পাগলামি ছাড়া কিছুই মনে করেনি। কিন্তু তারা কি জানে? ভালোবাসা বয়স বিচার করে আসে না। অনুভূতি স্বচ্ছ তলোয়ারের ন্যায় কখন কার মনে রক্তক্ষরণ ঘটায় তা কেউ জানে না, কেউ বুঝে না। নেহা ঘুমালো, আজ তাকে ঘুমাতে হবে, নিখিলের সাথে কোথাও বলতে হবে তাকে, সবকিছুতে এতটা হেয়ালি করলে কি হয়? রাত প্রায় 12টা, নেহাকে দেখতে নিখিল এসেছে, মেয়েটাকে এত এত ফোন করে পায়নি। বাড়ি এসেও কারো দেখা পায়নি যে কিছু একটা জিজ্ঞেস করবে, পার্টি অফিসে কাজ পড়ে যাওয়ায় তখন আর বাড়ি ও আসা হয়নি তার। নিখিল নেহার ঘরে এসেছে কয়েক মিনিটও হয়নি তার, কিছুক্ষণ পরই সেখানে আসে শাহ আলম চৌধুরী। এসে রুমের লাইটটা অন করে দেয়, পরপর সব বড়রা আসে। নিখিল ভরকে যায় প্রথমে। আরও অবাক হয় শাহ আলম চৌধুরীর কাণ্ডে। শাহ আলম চৌধুরী নিখিলের গালে সজোরে একটা চর বসিয়ে দিয়েছে। তিনি কঠিন কণ্ঠে বলল, মধ্যে রাতে একজন অবিবাহিত মেয়ের ঘরে কেন এসেছ তুমি নিখিল? কি উদ্দেশ্য তোমার? অতটা অবুঝো তো নও তুমি। শহীদুল চৌধুরী বলল, ভাইজান এখন মানুষজন জানলে কি হবে? আমার মেয়েটাকে তো কেউ বিয়ে করবে না। হামিদা বেগম, তাহমিদা বেগম মুখ চাওয়াচাওয়ি করলেন, সাহারা বেগমও সবার দিক তাকালো একবার, কি থেকে কি হচ্ছে? সেতারা বেগম বলল, দাদু ভাই কি হচ্ছে এসব? নিখিল বলে উঠল, নেহাকে দেখতে এসেছিলাম শুধু, কিন্তু তোমরা কি থেকে কি বানাচ্ছ? শাহ আলম চৌধুরী বলল, চুপ। মেয়েটাকে ভালোবাসার কথা বলে নিজের আঙুলের ইশারায় ঘুরাচ্ছ তুমি। রাজনীতি মনে করো নাকি সব কিছু? আমার পরিবারের ভিতর এসব কিছু মেনে নিব না আমি, আমার পবিত্র মেয়েটার গায়ে তুমি কলঙ্ক ছিটাতে চাচ্ছ। নিখিল গম্ভীর হল, শুধু একবার বলল, আব্বু, তুমি ভালোবাসো তা হালাল ভাবে ও তো পারো। বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক মেনে নিব না আমরা। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসে কিনা এটা সত্যতা যাচাই করতে চাচ্ছ তাই তো? আমার সব কিছু তোমাদের খারাপ লাগলেও আমার কিছু করার নেই। তবে আমার ভালোবাসার দিক আঙুল উঠাবে না, বেশি ভালো হবে না। কাজে নিয়ে আসো, এখনই বিয়ে করব নেহাকে। যাও, নিয়ে আসো যাও, এখন মানে এখনই। হামিদা বেগম বলে উঠল, কি সব কথা বলছো তুমি নিখিলের বাবা? নেহার বয়সী কতটুকু, এদের কি বিয়ের বয়স হয়েছে নাকি? শাহ আলম চৌধুরী আগের মতোই গম্ভীর, সে বলল, এ বিষয়ে তোমাদের কোনো মত নিতে চাইনি আমরা। আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত, আজকেই বিয়ে হবে। তাহমিদা বেগম বলে উঠল, কিন্তু ভাইজান দুজনই ছোট, বিয়ে সংসারের কি বুঝবে? শহীদুল চৌধুরী বলল, বিয়ে হলেই বুঝবে। সংসার কিভাবে করতে হয় সেটা বুঝবে না, কিন্তু প্রেম করতে পারবে। নিখিল রাশভারী কণ্ঠে বলে উঠল, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, সেজ আব্বু, নেহাকে নিয়ে একটাও বাজে মন্তব্য করবে না। ওর এসবে কোনো দোষ নেই। শাহ আলম চৌধুরী বলে উঠল, এক হাতে তালি বাজে না নিখিল। নিখিল বেশ বিরক্ত হল, বাবা প্লিজ। বিয়ে করতে চাইছি তার মানে এই না আমাদের মাঝে প্রেম গঠিত কোনো সম্পর্ক ছিল। আমি নেহাকে পছন্দ করি, ভালোবাসি, এটা সম্পূর্ণ, তাই আমার দিক থেকে এখানে ওকে কেউ টানবে না।
এটা মেনে নিতে পারবো না আমি। সেতারা বেগম বলল, রাত 12টার সময় কাজী পাবি কোনোখানে। তখনই রুমের দরজা দিয়ে ভিতরে আসলো রাহাত, সাথে ঘুমে ঢুলতে ঢুলতে মিহির। রাহাত বলল, কাজী মানে হুজুরকে পাশের ফ্ল্যাট থেকে ডেকে এনেছি দাদি। মিহির হাই তুলে বলল, এটাকে ডেকে আনা বলে না ভাই, বলচেংদোলা করে তুলে নিয়ে আসা। নিখিল অবাক হয়ে বলল, তোরা? মিহির বলল, ফুফা ডাকল তাই আসতেই হল। নিখিল শাহ আলম চৌধুরীর দিক তাকিয়ে মিহিরকে জিজ্ঞেস করল, কতক্ষণ আগে ডেকেছে তোদের? রাহাত বলল, প্রায় 1 ঘন্টা আগে। মিহির শালার ঘুমের জন্য দেরি হল। নিখিল এবার দাঁতে দাঁত চেপে বলল, তার মানে এ সব তোমাদের পূর্ব পরিকল্পনা? এবার শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী একসাথে হেসে উঠল। মাহফুজ চৌধুরী এসে বলল, ভাইজান আমি বর পক্ষের সাক্ষী। সেতারা বেগম বলল, কনেরটা কে হবে? শহীদুল চৌধুরী বলল, কে আবার অলসের সাক্ষী? আরেক অলস মানে আমাদের মফিজুর। সেতারা বেগম কপাল চাপড়ে বলল, আর মানুষ পেলি না, হতচ্ছাড়াটা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হামিদা বেগম করুণ কণ্ঠে বলল, আম্মা আপনিও এ বিয়েতে মত দিচ্ছেন? নিখিলের কথা বাদ দেন, নেহা তো অবুঝ, বয়সও তো কম। সেতারা বেগম নাকচ করে বলল, আহা বৌমা, নেহার বয়সে 3 বাচ্চার মা হয়েছিলাম আমি। হামিদা বেগম চুপসে গেলেন। তাহমিদা বেগম বলল, আম্মা নেহাকে তো চিনেন আপনি? সেতারা বেগম এবার বিরক্ত হয়ে হাত উঁচিয়ে তাহমিদা বেগম সহ সবাইকে থামিয়ে দিলেন, বলে উঠলেন, আর কোনো কথা নয়, আমার দাদু ভাই নেহাকে পছন্দ করে, যেহেতু তাদের বিয়েটা এখনই হবে, নেহাকে তোমরা বুঝাবে, একবার বিয়ে হলে সব কিছুই ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। সব কিছুতেই সময় দিতে হয়। সাহারা বেগম হামিদা বেগম ও তাহমিদা বেগমকে সাথে করে নিয়ে বাইরে গেলেন। সাহারা বেগম দুজনকেও বুঝালেন কিছুক্ষণ, যেহেতু তাদের শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর কিছু করার নেই। উনারা মনে হয় নেহা নিখিলের বিয়ে আগে থেকেই দিতে চাচ্ছিলেন। 2 মায়ের মনই মানতে চাইল না কথাটা, আরও সময় নিলে ভালো হতো, এত তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত যদি ভুল হয়। 2টি জীবনের প্রশ্ন কেন যে বাকিরা বুঝতে চাইছে না কে জানে। এত শব্দের মাঝে নেহার ঘুম ভাঙেনি। মেয়েটা শুনলও না তার বিয়ে নিয়ে কত তর্ক বিতর্ক চলছিল এতক্ষণ। জেরিন আর বৃষ্টির ডাকে ধরফরিয়ে উঠে বসল মেয়েটা। চোখ কচলে বলে উঠল, কে মরছে আপু? দিদুন। সেতারা বেগম তেতো কণ্ঠে বলে উঠল, ছেমরি কয় কি তোর বাচ্চা কাচ্চার বিয়া না খায়া মরতাছি না আমি? এখনো দেখোস না কত জোয়ান আছি? নেহা হাই তুলে বলল, ওহ বুড়ি, তুমি মরো নাই, আমি তো ভাবলাম তুমি পটল তুলেছ। সেতারা বেগম জেরিনকে বলল, এই গাধীটারে তাড়াতাড়ি শাড়ি পরাতো, না হয় আমারে জিন্দাই মাইরা ফালাইব এই মাইয়া। বৃষ্টি বলে উঠল, আহা দিদুন, তুমি ও না, ওর কথা কানে নিও না তো। এই নেহা তুই রেডি হ তাড়াতাড়ি, একটু পর তোর বিয়ে। নেহা আনমনা ছিল, বিয়ের কথা শুনেই বলল, কার বিয়ে? জেরিন বলে উঠল, তোর আর ভাইয়ের। নেহা চেঁচিয়ে বলল, না, তোমার উই গুন্ডা ভাইকে আমি বিয়ে করব না আপু। নিখিল দরজায় দাঁড়িয়েই ছিল, এবার সে বলে উঠল, তুই বিয়ে করবি না? ভেবে বলছিস তো? তুই বিয়ে করলেও আজকে আমার বিয়ে হবে, তুই না করলে অন্য কারোর সাথে হলেও হবে। বিয়ে তো হবেই। ভেবে দেখ কি করবি, সময় 5 মিনিট। নেহা অন্য কারো নাম শুনেই বলে উঠল, আমি বিয়ে করব তো, একটু মজা করছিলাম। জেরিন সহ নিখিলই ও হেসে ফেলল। সেতারা বেগম বলল, পাগলি একটা, কবে যে বুদ্ধি শুদ্ধি হবে এটার। বৃষ্টি বলল, নেহা চল শাড়ি পরবি। নেহা নাক মুখ কুচকে বলল, আরে ভাই, পরে কি লাভ হবে, নিচে যেতে যেতেই তো খুলে যাবে, আমি এমনই বিয়ে করে ফেলব। বিয়ে করতে কি শাড়ি লাগে নাকি? নিখিল একবার তাকালো নেহার দিক, এই অগোছালো নেহাকে সে কি করে ভালোবেসে ফেলল। নিখিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, এটাকে এভাবেই নিয়ে আয় নিচে, সাজগোজ জীবনে হবে না এর দ্বারা। নিখিল নিচে চলে গেল। নেহা নাক ফুলিয়ে বলল, সবসময় এমন করে তোমার ভাই আপু, এটাকে বিয়ে করব না আমি। ধমক দেয় শুধু, ভালো করে কোথাও বলে না আমার সাথে। বৃষ্টি নেহাকে বলল, তাহলে বিয়ে করিস না। এমনিতেও এসব বিয়ে, প্রেম, ভালোবাসা ফালতু জিনিস। জেরিন বৃষ্টির মাথায় একটা মেরে বলল, সবসময় এমন কথা বলিস কেন? বয়সী বা কতটুকু হয়েছে তোর কি বুঝিস? এই নেহা, যা তো হাত মুখ ধুয়ে আয়।
দিদুনের সামনে আবার কিছু বলতে যাস না, মাত্রই গেল, আবার কিন্তু রাগ করবে। বড়রা যা করছে তোর ভালোর জন্যই করছে, বেশি ভাবিস না তো যা। নেহা কিছু একটা ভাবল, বিয়ে। তার বিয়ে হয়ে যাবে, তাও নিখিলের সাথে। এটা তো সে স্বপ্নেও কোনো দিন ভাবেনি। আর নিখিল নিজে বলেছে সে নেহাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। বেসিনের কল ছেড়ে দিয়েই মেয়েটা খুশিতে হেসে উঠল, কি মুগ্ধতায় ভরা সে হাসি। এত এত স্নিগ্ধতা মেয়েটার মুখ জুড়ে। প্রিয় মানুষকে পাওয়ার মতো সুখ হয়তো দ্বিতীয়টা নেই। মানুষের মনে বয়স, চঞ্চলতা, রূপ, গুণ বিচার করে ভালোবাসা আসে না। ভালোবাসা ভালো লাগার অনুভূতি সুন্দর, পবিত্র, কখন কার প্রতি জন্মে যায়, কিভাবে হয় তা কারোই বোধগম্য করার শক্তি নেই। পানি যে ছেড়ে রেখেছে এটা খেয়ালই ছিল না নেহার। টপ টপ করে পানিগুলোর ছিটায় ভিজে গেল খানিকটা। ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। নিজেকে সাজানোর তাড়া নেই। সাধারণ, অতি সাধারণ নেহা, সবকিছুতেই মেয়েটা কেমন অগোছালো। নিজের বেলায়ও অযত্নশীল, বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই ওর। ও জানে শুধু নিখিল ওর হয়ে যাক। বিয়ে একটা পবিত্র বন্ধন, যে বন্ধন দুজন মানুষকে নিজেদের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয়। নেহা শুধু জানে নিখিল তার হোক, সেটা যেভাবে খুমি হোক। মেয়েটা প্রেমে অন্ধ। অনুভূতির ছলাকলায় পড়েছে হয়তো। নিখিল তার ধ্যান জ্ঞান হয়ে গেছে, কখন বুঝতেই পারেনি। একটা মানুষ, এই একটা মানুষে কি আছে নেহার জানা নেই। সে বুঝে হাসি মানে নিখিল। বসন্তের বাতাসের গ্রানের সুবাস যেন নিখিলে বিদ্যমান। মানুষটা এতটা মুগ্ধ করেছে নেহাকে। নেহার সপ্তদশী মন প্রেমে পড়েছে। ভালোবাসা কি বুঝেছে? শুধু একজনেরই মাঝে সে সব কিছু খুঁজে পেয়েছে। যখন সে বুঝেছে নিখিলকে সে ভালোবাসে, এটা তার কোনো ভালো লাগা নয়, তখনই মেয়েটা কখনো আর অন্য কারো দিকে মুগ্ধ হয়ে তাকায়নি, অন্য কারো দিকে অন্য নজরে দেখেনি। হয়তো ভালোবাসা এমনি, মানুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় অন্য একটা নির্দিষ্ট ব্যক্তিত্বে। নেহা বাথরুম থেকে বেরিয়ে আসলো, মুখে তার খুশি যেন লেগেই আছে। মুচকি হাসিটা নজর কাড়া। রোগা পাতলা গর্ণের নেহা, পরনে একটা স্কার্ট আর টপস। বৃষ্টি মোবাইলে দৃষ্টি রেখেই বলল, তাহলে কি ঠিক করলি বিয়ে করবি? তাহলে শাড়ি না পর, অন্তত একটা থ্রি পিস পর। নেহা ড্রয়ার খুলে থ্রি পিস বের করে দুজনের দিক একবার তাকালো। হালকা গোলাপি রঙের থ্রি পিসটা। নেহা টুপ করে চেঞ্জ করে নিল। চুলগুলোকে দুহাতে একটু চেপে দিয়ে বলল, এই চলো চলো, বিয়ের জন্য রেডি আমি। সেতারা বেগম এসে বলল, তোরে কি সাথে আমি গাধি বলি ছেমরি? আমাগোর সময় বিয়ার কথা হইলে মায়ারা লজ্জায় কারোর সামনে যাইতেই পারত না। আর তুই নাচতে নাচতে বলতেছিস বিয়ের জন্য রেডি? বাবু, লজ্জা শরমের মাথা খাইছিস নাকি? নেহা দাঁত কেলিয়ে হেসে বলল, তুমি বুড়ি আদিম যুগের মানুষ, আমি অত লজ্জা টজ্জা পাই না। যাও তো, এত রাতে ঘুম বিসর্জন দিয়ে যে বিয়ে করছি এটাই অনেক। সেতারা বেগম কপাল চাপড়ালেন, নাতনিটা যে কি হল। নাতিটার কপালে যে কি আছে কে জানে। নাতির পছন্দ ফেলতেও তো পারবে না। শেষে না পেরে বললেন, এই এটাকে অন্তত ঘোমটা দিয়ে নিয়ে আয়। অবশেষে নেহাকে নিয়ে আসা হলো। নিখিলটি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে। নেহা ঘোমটাকে আঁকড়ে ধরে এসে সোফায় বসল। হামিদা বেগম, তাহমিদা বেগম দুজনই চিন্তিত। এমন নয় তারা বিয়েতে অখুশি, কিন্তু দুজনই ছেলে মানুষ। কেন যে এসব হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তাদের। কাজী সাহেবের চোখে বেশ ঘুম। লোকটা তোপের মুখে পড়ে চোখ জোড়া খুলে রেখেছে, বুঝাই যাচ্ছে। ইতিমধ্যে ঘুম থেকে উঠে এসেছে বাড়ির বাকি সদস্যরাও। কাজী সাহেব হাই তুলে বলল, সাইন করার বিষয়টা মানে কাবিন। মফিজুর চৌধুরী বলল, আরে বাবা, আর কতক্ষণ ঘুম পেয়েছে আমার। সেতারা বেগম বলল, চুপ আলসের ধারি। শাহ আলম চৌধুরী বলল, ওটা নেহার 18 বছর হলে বানাবো। আপনি ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে পড়ান হুজুর সাহেব। নেহা নিশ্চিন্তে বসে আছে। নিখিল তার দিকেই তাকিয়ে কখন থেকে। হঠাৎ দুজনের ভাবনার ছেদ ঘটল যেন। কবুল বলতে বলা হলো নেহাকে। নেহা প্রথমে বুঝতে না পেরে বলে উঠল, কি? হুজুর আবার কাঙ্ক্ষিত বাক্যটি বলল, বিয়েতে সম্মত থাকলে বলুন মা কবুল। নেহা দেরি করল না, এক মুহূর্তও না, ফতাফত বলে উঠল, কবুল, কবুল, কবুল। নিখিল মুচকি হাসল। কতটা উতলা আর বাদশামো বৃদ্ধমান থাকলে একটা মেয়ে কবুল বলার সময় এতটা তাড়াহুড়ো করতে পারে তার জানা নেই। নিখিলের পালা আসলে, সে ধীরে সুস্থে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠতেই হুজুর বললেন, বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে নেহা নিখিল দুজন স্বামী স্ত্রী।
নেহা থমকে গেল কিছুক্ষণ। স্বামী? নিখিল তার স্বামী কথাটা কানে লাগলো যেন। নতুন অনুভূতিটা ঠিক ঠাউর করে উঠতে পারল না মুহূর্তেই। বিয়ে সম্পূর্ণ হতে না হতেই নেহাকে তার 3 মা মানে হামিদা বেগম, সাহারা বেগম, তাহমিদা বেগম মিলে টেনে নিয়ে গেল রুমে। নেহা তিনজনের দিক তাকিয়ে বলল, কি হলোটা কি তোমাদের, আমাকে এভাবে নিয়ে আসলে কেন? তিন যাতে মুখ চাওয়াচাওয়ি করলেন, মেয়েকে এখন স্বামীর সংসার নিয়ে বুঝাতে হবে। লজ্জায় পড়লেন বেশ। হামিদা বেগম আমতা আমতা করলেন কিছুক্ষণ। তাহমিদা বেগম হতাশার শ্বাস ছাড়লেন। সাহারা বেগম দুজনকে বের করে দিয়ে নেহার কাছে গিয়ে বসল। নেহা মনোযোগ দিল অনেকটা। মনে হলো বিষয়টা বুঝতে হবে, তার না হয় তিনজন তাকে এভাবে আনত না। সাহারা বেগম নেহাকে স্বামী নিয়ে বেশ কিছু কথা বলল। তার সব কথা শুনতে হয়। তাকে সম্মান করবি, আদর যত্ন করবি, কখন খাবে কখন বের হবে খেয়াল রাখবি, দ্রুত আসতে বলবি, কোথাও গেলে জিজ্ঞেস করবি, তার শরীর স্বাস্থ্যর প্রতি যত্নশীল হবি। নেহা সাহারা বেগমকে থামিয়ে দিয়ে বলল, থামো থামো, এত কাজ। সাহারা বেগম মৃদু ধমকের সুরে বলল, দুর্বোকা, এগুলো কাজ নয়, দায়িত্ব। একে অপরের দায়িত্ব নিতে হয়। বিয়ে মানে দুজন মানুষকে শুধু একসাথে জুড়ে দেওয়া না। বিয়ে মানে একজন মানুষ অন্যজন মানুষের সুখ দুঃখের ভাগ নেওয়া, সুখে দুঃখে পাশে থাকা, দুজন দুজনের সব কিছুর খেয়াল রাখা, পছন্দ অপছন্দ সব কিছু জানা, একে অপরকে বিশ্বাস করা, আগলে রাখা, ভালোবাসা। বুঝেছিস? আর স্বামীর আদর বুঝি? নেহা দুকান চেপে ধরে বলল, ছি ছি, মেজো মা, আর বলো না তো, লজ্জা লাগে না নাকি আমার? সাহারা বেগম হো হো করে হেসে বলল, আচ্ছা বাবা, আর বলবো না। কাল থেকে নিখিলের সব দায়িত্ব তোর, বুঝেছিস? যা, তো নিজের জামাই নিজে বুঝে নে বাবু। ছেলেটাকে আর সামলানো যাচ্ছে না। আঁচলে বেঁধে রাখো তুই। নেহা নাক ফুলিয়ে বলল, তোমার যা ছেলে আঁচলে বাঁধতে গেলে উল্টো আমায় ধরে আছাড় মারবে দেখো। নেহাকে নিয়ে বের হলো সাহারা বেগম। বাহিরে দাঁড়িয়ে হামিদা বেগম। সাহারা বেগম জিজ্ঞেস করল, আপা তাহমিদা কোথায়? সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে গেছে। যা, তুই নেহাকে জেরিনের কাছে দিয়ে আয়, ওকে বলবি নেহাকে নিখিলের ঘরে বসিয়ে রেখে আসতে। নেহা বলে উঠল, আমাকে না দিয়ে খেয়ে ফেলবে নাকি তোমরা? রাতে ও খায়নি, ক্ষুধা লাগছে তো আমার। বৃষ্টি এসে বলল, এই তোর না মাত্রও বিয়ে হলো, এখনই খাই খাই শুরু করেছিস? নেহা বিরক্তি নিয়ে বলল, ধুর, বিয়ের সাথে খাওয়ার কি সম্পর্ক? নিঝুম এসে বলল, তাই তো, কি সম্পর্ক নেহা, তুই বেশি করে খা বুঝলি? যা, একখান চেহারা তোর পাতিল উপুর করে খেলেও মোটা হবি না। নেহা মুখ ফুলিয়ে বলল, খাবই না, তোমরাই খাও। ঘুমাতে চলে গেলাম আমি। সাহারা বেগম বলল, আরে রাতের বেলা কি শুরু করলি তোরা? এই নিঝুম, যা তো গিয়ে ঘুমা, মেয়েটাকে জ্বালাতে চলে এসেছিস এখানে। নেহা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিখিল দেখল শুধু। বড়দের কথাবার্তা চলল অনেক সময়। নেহাকে নিখিলের রুমে বসিয়ে গেছে, কখন না খাবার দিয়ে গেল, না কেউ আসলো। নেহা পেটে হাত দিয়েই গোছানো বিছানাটার মাঝখানে শুয়ে পড়ল। নেহার মনে হলো বিছানাটা বেশ আরামদায়ক, ওটাও ভালো, তবে এটা একটু অন্যরকম, কেমন সুন্দর গ্রান ভেসে আসছে রুম জুড়ে। ফুলের রুম স্প্রে দেয় নাকি লোকটা? নেহার সব আজগুবি চিন্তার সাথে তার বিখ্যাত ঘুম ঠিক এসে হানা দিলও যেন। নেহা ঘুমিয়ে পড়ল তখনই। নিখিল আসলো শেষ রাতের দিক, তখন ঘড়িতে 3:30 বাজবে হয়তো। রুমটায় প্রবেশ করতেই সর্বপ্রথম নজরে এলো বিছানায় গুটিয়ে শুয়ে থাকা অগোছালো নেহাকে। ফিক করে হেসে ফেলল নিখিল। মুখভর্তি হাসি তার। প্রিয় মানুষ, শখের নারী, নাকি প্রথম ও শেষবারের জন্য যেখানে তার অস্তিত্ব থমকে গেছে, তা কি বলে আখ্যায়িত করবে নিখিল? আবেগের বয়স পার হওয়ার পর প্রথম ভালোলাগা এই মেয়েটি, তার ভালোবাসার সূচনা নেহা। সে চায় তার পূর্ণতায় ঘেরা উপসংহারেও নেহা থাকুক, নেহা থেকে যাক শুধু তার হয়ে। ভালোবাসায় মুড়িয়ে রাখতে চায় সে প্রেয়সীকে। নেহা শুধু নিখিলের কথাটা ভেবেই নিখিলের মন পুলকিত হল স্নিগ্ধ ভালো লাগায়। নেহা ঘুম থেকে উঠেই দেখল সে কোথাও আটকা পড়ে আছে। ভালো করে পর্যবেক্ষণ করার পর যা বুঝল তাতে তার চক্ষু চড়গাছ। সে নিখিলের বুকে। নেহা দিল এক চিৎকার। নিখিল চোখ মেলেই আগে নেহার মুখ চেপে ধরল। মেয়েটা সকাল সকাল মানসম্মান সব শেষ করবে দেখা যাচ্ছে। নেহা চোখ বড় বড় করে তাকালো।
নিখিল চোখ পাকিয়ে তাকালো, বলল, কি করছিস তা কি? কি সমস্যা? নেহা ইশারা করল মুখ থেকে হাত সরাতে। নিখিল হাত সরাতেই নেহা বলে উঠল, আরে ভাই, এভাবে চেপে ধরে ঘুমিয়েছেন তো চিৎকার করব না? কেউ দেখলে কি বলবে? নিখিল ঠোঁট কামড়ে হেসে উঠল। নেহা তাকিয়ে রইল অপলক, সে তার প্রশ্নের উত্তর পায়নি এখনো। নিখিল নেহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার বউকে আমি ধরেছি, তাতে তোর কি? নেহার কালো রাতের কথা মনে পড়তেই লজ্জায় নুয়ে পড়ল। নিখিল আবারও ডেকে উঠল, বউ। নেহা এবার আরও বেশি লজ্জা পেল, আরও মিশে গেল নিখিলের বুকের সাথে। নিখিল বলে উঠল, উত্তর পেয়েছিস? নাকি এখনো চিল্লাবি তুই? নেহা কথা বলতে পারল না, রাজ্যের লজ্জারা যেন ঘিরে ধরল তাকে। নিখিল নেহার মধ্যে সবকিছুই ঠিকঠাক চলছিল, মাঝে মধ্যে টুকটাক ঝগড়া হলে তা আবার মিটিয়ে ও নিত দুজনে। দুটোর এসব কাহিনীতে সবাই অভ্যস্ত ছিল, সবাই ভেবেই নিয়েছে নতুন নতুন, তাই একটু আকটু এরকম হবেই, সময়ের সাথে সব মানিয়ে নিতে পারবে দুজনে। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন, বিয়ের 6 মাস পর। নেহা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। নিখিল বেশি ব্যস্ত রাজনীতিতে, ভার্সিটির চাপ কম, তাই সুযোগটাও বেশ পাচ্ছে। তবে সে ভুলেই বসত, তার জন্য কেউ অপেক্ষা করে বসে থাকে, কেউ একজন তার অনুপস্থিতিতে ছটফট করে। একটা মানুষকে ফোন দেওয়ার সময় টুকুও যেন তার হয় না। অনেকবার কল করার পর একবার রিসিভ করে, বেশি কল করলে কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট বুঝতে পারে নেহা। মেয়েটা ভিতরে ভিতরে তীব্র একাকিত্বে ভুগে, সে বুঝতে পারে কোথায় যেন তার গুরুত্বটা আর নেই। নেহা ভাবে নিখিলের সাথে সরাসরি কথা বলতে হবে তাকে। নেহা কি নিখিলকে বেশি বিরক্ত করে নাকি? নেহার কোনো গুরুত্বই নিখিলের কাছে নেই। বেশ রাত করেই ফিরল নিখিল। অন্য সময় নেহা ঘুমিয়ে পড়লেও আজ সে সজাগ জবাব চাই তার। নিখিল আসলো, দেখেই বোঝা যাচ্ছে তার মেজাজ খারাপ। নেহা নিখিলকে দেখল একবার, নিখিলকে বিছানার কাছে চলে যেতে দেখেই নেহা বলে উঠল, তোমার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? নিখিল বলল, কাল সকালে বল, এখন না। নেহা বলল, সকালে তো তুমি ঘুমিয়ে থাকো, ডাকলে বিরক্ত হও। আমি আবার কলেজে যাব। নিখিল লম্বা শ্বাস টেনে বলল, বল, কি বলবি? তোমার আমাকে কি মনে হয় বলো তো? মানে আমি কি তোমাকে বেশি বিরক্ত করি? আমাকে কি তুমি নিজের জীবনে বোঝা মনে করো? নিখিল গম্ভীর কণ্ঠে বলল, রাতের বেলা এই ফালতু প্রশ্ন করার কি মানে নেহা? এতগুলা ফোন দিয়েছিস, একবার বলেছি ফোন দিবি না, কাজে থাকি আমি। আজকে বড় একটা মিটিং হচ্ছিল পার্টি অফিসে, আর তুই কি করলি? তোমার কাছে পার্টি অফিসই সব, তাই না? তাহলে আমাকে কেন জড়িয়েছ নিজের জীবনের সাথে? আমাকে তো তুমি গণনায় ও ধরো না। নিখিল রেগে বলল, ভুল হয়েছে আমার, তোর মতো একটা ইম্যাচিউর বাচ্চা মেয়েকে বিয়ে করা ভুল হয়েছে আমার। তুই বুঝিস কম, চিল্লাস বেশি, সবাই আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে, তোকে যা খুশি করিস। ওটা আমার কাজ নেহা, কেন বুঝিস না তুই? তুই সারাদিন আমার পেছনে লেগে থাকিস, কি পাস বলতো? উল্টো আমি বিরক্ত হই। কোথায় যাই, কি করি, সব সময় গোয়েন্দার মতো লেগে থাকিস কেন বলতো? তুই কি আমাকে বিশ্বাস করতে পারিস না? আমি তো শুধু তোকেই ভালোবাসি। স্বাভাবিকভাবে থাকতে পারিস না? যে যা বলে তাই কেন শুনতে হবে তোর? আচ্ছা, আর বিরক্ত করব না তোমায়। বিয়ে করে যেহেতু ভুল হয়েছে, তাহলে ছেড়ে দাও আমাকে, তোমার পছন্দের শিলাকে বিয়ে করে নাও। এমনিতেও আমি তোমার যোগ্য না। একটা বাচ্চামো করা পাগলের ভোজ মাথার উপর আর রাখা লাগবে না। নেহা, বেশি কথা শিখেছিস আজকাল। শিলা, ও আমার কিছু না, পার্টি অফিসের সুবাদে ওর ভাইয়ের কাছে যাওয়া হয়, ওদের বাসায় ও দেখা হয় না সব সময়। আর তুই সব সময় শুধু সন্দেহই করিস। এভাবে কিন্তু কিছুই ঠিক হবে না আর। তুমি আসলে আমাকে ভালোবাসাই না, তোমার ক্ষণিকের মোহ ছিলাম আমি, মোহ কেটে গেছে এখন, আর আমাকে মনেও পড়ে না তোমার। মরে গেলাম নাকি বেঁচে আছি কিচ্ছু যায় আসে না তোমার। যখন খুশি কাছে টানবে, ছুঁয়ে দিবে, ভালোবাসবে, আবার যখন খুশি দূরে সরিয়ে দিবে কেন? বলো তো কেন এমন করো? আমাকে কি মানুষ মনে হয় না তোমার? আমার কোনো অনুভূতি নেই, ভালো লাগা মন্দ লাগা নেই আমার। আমি তোমাকে জোর করি তা নিয়ে তোমার সমস্যা? জোর না করলে তো তুমি আমাকেই ভুলে যাও। বিরক্ত করা ছেড়ে দিল, যদি ভালো থাকতে পারো তো আর বিরক্ত করব না। নিখিল নেহার কথাগুলো শুনতে চাইল না আর,
তার বেশ গায়ে লাগলো নেহাকে ছুঁয়েছে বলে নেহা এভাবে কথা শোনাবে তাকে। নিখিল নেহার দু বাহু চেপে ধরে বলল, তোকে ছুঁয়ে দেওয়াতে এত সমস্যা? আর ছুঁয়ে দিব না, যা নিজে ভালো থাক, আমাকেও থাকতে দে। শান্তি চাই আমার। তুই 3 বেলা জবাবদিহি করতে করতে আমাকে এমন ফিল করাস যেন আমি জেল বন্দি কোনো কয়েদি। এসব আর ভালো লাগছে না আমার নেহা। তোকে নিয়ে কোথাও যেতে পারি না আমি, একটু নিজেকে বদলাতে পারিস না? কবে বড় হবি? বয়স হয়েছে এখনো, শুধু বাচ্চামো কেন করিস কেন? যা তোর সামনে থেকে যা, তোকে এখন অসহ্য লাগছে আমার। নেহা তাকিয়ে থাকলো, কিছুক্ষণ পরে বেরিয়ে গেল রুম থেকে। ওর রুমটা এখন তালাবদ্ধ, কোথাও যাওয়ার জায়গা পেল না যেন। ভালোবাসায় যে এতটা বিষাদ আগে কেন বুঝেনি নেহা? বোঝাপড়া করা যে এতটা কঠিন। প্রিয় মানুষটার এত কঠোর রূপ সহ্য করা যায় বুঝি? ভালোবাসায় পরিপূর্ণ তনু মন ভেঙে যায় বারবার, কতবার জোড়া লাগানো যায় তাকে? হামিদা বেগম নিখিলের চিল্লানোর আওয়াজ শুনেছে, তারপর নেহাকে ছাদের সিঁড়ির দিক যেতে দেখল। তার কথাটাই ঠিক হলো, ছেলে মেয়ে দুটো নিজেদের মানিয়ে নিতে পারেনি। একজন ক্যারিয়ারের পেছনে ছুটছে, আরেকজনের মন মানতে চায় না এসব। সে তো আবেগী। আল্লাদি মেয়েটা কতটা কষ্টে আছে, কি করে ঠিক করবেন এসব? আগেই বলেছিল সময়টা কাটিয়ে উঠুক, দুজনই বড় হোক না। দুই ভাই বেশি বুঝল। নিখিল নাকি ঘরমুখ হবে, বিয়ে করলে মাঝখান থেকে মেয়েটা কষ্ট পাচ্ছে। ছেলেটাও তো গোয়ার হয়েছে, বংশের এক চুলও বাদ রাখেনি নিজের মধ্যে ধারণ করতে। হামিদা বেগম নেহার মাথায় হাত রাখল, সিঁড়িতে বসে আছে মেয়েটা হাঁটুতে মুখ গুজে। হামিদা বেগমকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, বড় মা, তোমার ছেলেটা এমন কেন বলো তো? সব সময় শুধু কষ্ট দেয়। হামিদা বেগম নেহাকে কাঁদতে দিলেন, মনটা যদি একটু হালকা হয়। নেহার কান্না কিছুটা কমে আসতেই তিনি বললেন, কাঁদে না বোকা মেয়ে, নিখিল রেগেছিল, তাই এমন করেছে। তুই আর ওই ছাগলটার জন্য এত ভাববি না, নিজের জীবন গুছিয়ে নে মা। পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হবি, দুজনই বুঝতে পারবি সব কিছু। পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না, হয়তো এগুলো ভালোর জন্যই হচ্ছে। যখন তুই আর একটু বড় হবি, বুঝতে শিখবি, তখন দেখবি তোদের মাঝে আর কোনো সমস্যাই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তুই ওকে ওর মতো ছেড়ে দে, দেখবি আবার তো কাছেই ফিরে আসবে। নেহাকে বুঝিয়ে শুনিয়ে বৃষ্টির ঘরে দিয়ে আসলেন হামিদা বেগম। কি যে করবেন বুঝে উঠতে পারলেন না। বিয়ে তো কোনো ছেলেখেলা না, চাইলাম আর ভেঙ্গে দিলাম, আবার কিছু দিন পর জুড়ে দিলাম। নিখিল সকালে ঘুম থেকে উঠেই স্বভাববশত নেহাকে খুঁজল, নেই। রাতের কথা ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। মাথাটা যে কেন গরম হয় ওর। ও তো জানে নেহা ছেলেমানুষই করে, তারপরেও ঘড়িতে সময় দেখল 11টা। নেহা তো ততক্ষণে কলেজে চলে গেছে। নিখিল ফ্রেশ হয়ে নিচে গেল, খেতে ইচ্ছে হলো না আর। বেরিয়ে গেল বাড়ি থেকে। বৃষ্টি আর নেহা হাঁটছে রাস্তা দিয়ে। বৃষ্টি অনেক কথা বলছে, শুধু নেহা চুপচাপ। বৃষ্টি জিজ্ঞেস করল, আমার রুমে আসলি যে রাতে? তোর ভাইয়া আসেনি, একা ঘুমাতে বিরক্ত লাগছিল, তাই তোর রুমে গিয়েছিলাম। আচ্ছা শোন, সামনে তো পরীক্ষা, আমার এখনো অনেক পড়া বাকি, কিছু হেল্প করিস তো? দুজনই বাড়ি ফিরল রোদ মাথায় নিয়ে। সবকিছুই স্বাভাবিক থাকল, শুধু দিন দিন হাহাকার জমল নেহার মনে। মাঝে মধ্যে নিখিলের ছোটখাটো কেয়ারগুলোতে মেয়েটা খুশিতে ফেটে পড়ে। আবার কখনো কখনো অবহেলাগুলো যেন বেশি প্রাধান্য পেয়ে বসে। নেহা নিখিলের সাথেই থাকে। নিখিল এখন রাগ কম করে, নেহা দুষ্টুমি কমায়নি, করে তবে কম কম। নিখিলও মানিয়ে নিচ্ছে। নেহা নেহা অল্পতেই সব ভুলে যেত। নিখিলে অল্প আদরে, যত্নেই গলে জল হয়ে যেত। ভালোবাসায় হয়তো মানুষ এমনি হয়, সবটুকু দিয়ে ভালোবাসলে প্রিয় মানুষটার দেওয়া শত কষ্টও ভুলে যাওয়া যায় নিমেষেই। নেহার পরীক্ষা শেষ হলো কিছুদিন। নিখিল ইদানিং বেশ ব্যস্ত। সাব্বির ও মাঝে মধ্যে আসে, তার থেকেই খবর পায় নেহা সাব্বিরের বাবার বিপক্ষে নাকি দাঁড়াবে সোহেল। এ কথা শোনার পর নিখিল বেশি চিন্তিত। এদিকে এতদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আবার সাব্বিরের বাবা রবিকুর রহমানের দলের লোক সে। রাজনীতির মারপেচে একবার আটকে গেলে আর নিস্তার নেই যেন। নেহা আজ সকাল থেকেই খুশি, বেশ আনন্দে আছে মেয়েটা। সকাল থেকেই অনেক তোড়জোড় করে রান্না করেছে, পারে না তাও যা পেরেছে নিখিলের পছন্দ মতো রান্না করে টেবিলে রেখে সবাইকে থ্রেড দিয়ে বলে গেছে, কেউ এই খাবারে হাত দিবে না একদম। কিন্তু নিখিলের আসার খবর নেই। নেহা দুপুরে খেয়ে নিয়েছে, নিখিল আসলেই তাকে খেতে দিবে। এত বেশি খুশি হওয়ার কারণ ও কাউকে বলেনি, সবাইকে বলেছে এমনি আজ খুশি খুশি লাগছে।
তোমরা শুধু প্রশ্ন করো কেন? আমি কি একটু হাসতেও পারবো না নাকি? নিখিলের অপেক্ষায় মেয়েটা দুপুরে বারান্দার দোলনায় বসে ঘুমিয়ে পড়েছিল। নেহার ঘুম ভাঙল পর পর আসা নোটিফিকেশনের আওয়াজে। কতবারই নিখিলকে নিয়ে কত কথা শুনেছে নেহা, প্রমাণ দেখাতে আসলেও বিশ্বাস করত না। নিখিলকেই বেশি বিশ্বাস করে মেয়েটা। কারো কথায় কান দিত না, তবুও প্রেমিকা মন শুধু খচখচি করত। নিজেকে কতবার ধমকেছে সে, তার উপর আবার নিখিল থাকে দূরে দূরে, তাকে পাওয়াই যায় না। নেহার তো মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয়, তোমার এমন ভালোবাসা জাদুঘরে বাধাই করে রাখার মতো। নিখিল মেহমেদ চৌধুরী। নেহা নোটিফিকেশনে ক্লিক করল। হোয়াটসঅ্যাপে কতগুলো ছবি আর ভিডিও এসেছে। কয়েকটা দেখেই হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল। নিজেই কয়েকবার বলে উঠল, এটা নিখিল হতেই পারে না। তার নিখিল এমন নয়, সবকিছু মিথ্যা, সবকিছু ভুল। নেহার ফোনটা তখনই বেজে উঠল। কাপা হাতে মোবাইলটা নিল, ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, নেহা আমি শিলা। যা যা পাঠিয়েছি সব কিছুই সত্যি। বিশ্বাস করো, কোনো মেয়ে তার সম্মান নিজে থেকে নষ্ট করবে না, এটা তো তুমি জানো নিশ্চয়ই। নিখিলের সাথে আমার সম্পর্ক আছে, আর তা কতটা গভীর এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে আশা করি। যদি বিশ্বাস না হয় নিখিলের থেকে জেনে নিও। নেহা বিছানায় ধপ করে বসে পড়ল। কান্না আসছে না তার। নিখিল সব বলবে মানে? তার মানে কি সব সত্যি? বিশ্বাস করতে পারছে না নেহা। সবকিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে। নিখিল তাকে ঠকাল এভাবে। না না, এসব কিছু মিথ্যা। নিখিল বলবে এসব মিথ্যা, কিছুই আসল নয়। নেহা মোবাইল হাতে নিয়ে নিখিলকে কল করল। বেশ কয়েকবার করল। না ধরল না, ফোনটা ধরলই না। নেহা ছটফট করতেই থাকল। নিখিলের অপেক্ষায় সে। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসলো। নিখিল বাড়ি আসলো। নিখিল রুমে ঢুকতেই নেহা মোবাইলটা আগে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো কি সত্যি? নিখিল মোবাইলটা দেখে তার মাথা যেন আরো গরম হলো। সে বলে উঠল, তুই এগুলো বিশ্বাস করেছিস? এই তোর বিশ্বাস, এই তোর ভালোবাসা? নেহা আজ রাগল। রাগ দেখিয়েই বলল, সত্যিটা জানতে চেয়েছি আমি। জবাব দেও। সবসময়ের মতো এড়িয়ে যেতে পারবে না। আমার অধিকার আছে জানার। তোমাকে আমি সন্দেহ করিনি, কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কিন্তু আর কতদিন? অন্য ছেলেদের নিয়ে তো কোনো মেয়ে কথা বলতে যায় না, শুধু তোমাকে নিয়েই কেন বলে? সব কিছুই কি কাকতালীয়? তোমার ভার্সিটির বাকি সবাই জানে শিলার সাথে তোমার সম্পর্ক আছে। এটাও ভুল। সবাই ভুল, শুধু নিখিল ঠিক, তাই না? আজকে তো প্রমাণ ও পেয়ে গেলাম, না চাইতেও। এমন কিছু দেখতে হবে, জানলে কোনো দিন ও প্রমাণ দেখতাম না আমি। তুমি ওই মেয়েটার সাথে অন্তরঙ্গ হয়ে বসে থাকবে? ওই মেয়েটাকে ছি ছি। এসব করার আগে আমাকে বলে দিল না কেন? তোমাকে পুরোপুরি যেতে দিতাম। লুকিয়ে করার কি ছিল? নিখিল নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। নেহার গালে কষিয়ে এক চড় বসিয়ে দিল। নেহা কাঁদল না, নিখিলের দিক তাকিয়ে রইল শুধু। নেহা আবার জিজ্ঞেস করল, সব সত্যি তাই না? নেহার মনে হলো তার কলিজায় কেউ আঘাত করছে বারবার। প্রশ্নটা করতে বারবার গলায় আটকে যাচ্ছিল। নিখিল কি সত্যি এসব করেছে? এখনই না করবে বলবে না এসব করিনি আমি, সব মিথ্যা? নিখিল নেহার দিক তাকিয়ে বলল, হ্যাঁ সব সত্যি। তুই আমাকে যা ভাবিস তাই সত্যি। যেহেতু তুই এসব কিছু সত্যি ভেবে নিয়েছিস, তোর বিশ্বাস এখানেই সীমাবদ্ধ, তাহলে সব সত্যি। আর কিছু জানতে চাস? নেহা বিমূঢ় হয়ে চেয়ে রইল। নেহার হৃদয়ের তীব্র যন্ত্রণাটা কি তার প্রিয় মানুষটা বুঝল না? বুঝলে কি এই নির্মম কথাটা এত সহজে বলতে পারত? পারত। হয়তো পারত না। নেহা নিখিলকে ডেকে বলে উঠল, চলে যাচ্ছ নাকি পালাচ্ছ? তোমার সাথে আমার আর কোনো দিন দেখা না হোক নিখিল, তোমাকে আরেকবার দেখলে হয়তো আমি এসব আর মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। তোমার সকল যাতনা সহ্য করেছি, সব অবহেলা মেনে নিয়েছি, তার মানে এই না ছলনাও মেনে নিব? নেহা যদি তোমাকে এক সমুদ্রের গভীরতার থেকেও বেশি গভীরভাবে ভালোবাসতে পারে, তবে মনে রেখো এক আকাশ সমান ঘৃণা ও তোমার জন্য পুষতে পারবে। আজকে তোমাকে আটকাবো না, চলে যাও। তুমি চলে যাও আর ফিরে এসো না প্লিজ। নিখিল পিছু ফিরে তাকালো না, সে চলে গেল। যদি ফিরে চাইতো তাহলে হয়তো দেখতে পেত তার প্রিয় মানুষটার হৃদয়টা সে কত যত্ন সহকারে ভেঙেছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষটার যত্নে আদরে গড়ে তোলা বিশ্বাসের ভিত। রুমে তখনই আসলো তাহমিদা বেগম। সবকিছুই সে শুনেছে, দেখেছে। নিজের মেয়েকে দেখে মায়ের মনটা কেঁদে উঠল। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল তিনি।
শহীদুল চৌধুরী বাড়ি ফিরল রাত ৮টা। তাহমিদা বেগম বসে আছে ঘরে, তার সাথে নেহা, রাহা। নেহা চুপচাপ এখনও বসে আছে, বিধ্বস্ত অবস্থা তার। শহীদুল চৌধুরীকে কিছু বলার সুযোগ না দিয়েই তাহমিদা বেগম বলল, তুমি কি নেহা আর নিখিলের ডিভোর্স করাতে সাহায্য করবে? শহীদুল চৌধুরী অবাক হয়ে বলল, কি বলছো এসব? তাহমিদা শান্ত কণ্ঠে বলল, নিখিল আমার মেয়ের জন্য ঠিক নয়, তাই বলছি। নেহা নিখিল আলাদা হলে আমরাও এখান থেকে চলে যাব, যেখানে আমার মেয়ে কষ্টে থাকবে সেখানে কিছুতেই ওকে রাখব না আমি। তোমার কথায় সিদ্ধান্তে বিয়ে দিয়েছি, কি লাভ হলো তাতে? উল্টো প্রতিটা দিন আমার মেয়ে কষ্টে থাকে, মা হয়ে এসব মেনে নিতে পারবো না আমি। পাগল হয়েছ তাহমিদা? মেয়ের সংসার, আমাদের পরিবার ভাঙ্গার কথা বলছো তুমি? মেয়েকে বুঝাও, মেনে নিতে বলো। নিখিল ভালো ছেলে, নেহা তো খারাপ নেই, ভালোই তো আছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? নেহা ভালো থাকলে কি ওকে আমি দূরে নিয়ে যাওয়ার কথা বলতাম? আচ্ছা, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, নেহাকে জিজ্ঞেস করো নেহা কি চায়। নেহা বলে উঠল, আমি এখানে থাকতে চাই না বাবা। আমি নিখিলের সাথেও থাকতে চাই না। আমি শান্তি চাই। শহীদুল চৌধুরী বলে উঠল, নেহা বাচ্চাদের মতো কথা বলবে না। নিখিলের সাথে থাকতে চাও না মানে? সংসার কি চাইলেই ভাঙ্গা যায়? উল্টো পাল্টা কথা বলবে না। নিখিল একটু রাগী, তাই বলে কি তুমি মানিয়ে নিতে চাইবে না, চেষ্টাটুকু করবে না? পরিবার ভাঙ্গার কথা বলছো তুমি? বলবেই তো, সবাই তোমাকে আদর দিয়েছে বেশি, শখ আহ্লাদ কি পূরণ করেনি তোমার? এখন তুমি ওই পরিবারটাকেই ভাঙতে চাচ্ছ কেন? তাহমিদা বেগম চেঁচিয়ে বলে উঠল, তোমার পরিবার? কে কারা তোমার পরিবার? আমাদের চোখে পড়ছে না তোমার? আমরা তোমার কেউ নই। আমাদের প্রতি দায়িত্ব নেই। মেয়েকে মানিয়ে নিতে বলছো কারণ ছেলেটা তোমার ভাইপো। অন্য ছেলে তোমার মেয়ের সাথে খারাপ কিছু করলে মেনে নিতে, তোমার বোনের সাথে করলে মানতে পারবে কেন? তোমাকে আমার চেনা আছে, ভিতুর ডিম একটা। তোমাকে দরকার নেই, আমার মেয়েকে আমি একাই সামলে নিব, তুমি থাকো তোমার পরিবার নিয়ে। না বুঝে কথা বলবে না একদম। কখন বললাম তোমরা কেউ না? শুধু বলেছি পরিবারের বাকিদের সাথে মানিয়ে নিতে। তোমার মেয়েকে তো কিছু শিখাওনি, হয়েছে একটা, এখন সংসার করতে চায় না, তুমিও তার সাথে তাল মেলাচ্ছ। পারলে গিয়ে দেখাও অন্য কোথাও। কখনো তো বাহিরের জগৎ দেখনি তোমরা, যাও দুনিয়া চিনে আসো, আটকাবো না। তাহমিদা বেগম স্বামীর দিক চেয়ে রইল, এভাবে বলতে পারল। নেহা বলে উঠল, মানুষ চিনতে পেরে গেছি বাবা, দুনিয়া ও চিনে নিব। নেহা বেরিয়ে গেল ঘর থেকে, তাহমিদা বেগম সাথে রাহাও। খাওয়া দাওয়া হয়নি এখনো কারো, যে যার রুমে কাজে ব্যস্ত। তাহমিদা বেগম দুই মেয়ের হাত ধরে বলল, আমার সাথে যাবি দুজন? না চাইলে এখানে থাকতে পারিস। যে মানুষটার জন্য এখানে এতদিন থাকলাম সে আজ আমাকে বেছে নেয়নি, আমার কথাটার গুরুত্ব দেয়নি। সন্তানের বিপদে যে বাবার মন কাঁদেনি, সে বাবার কাছে তোদের রেখে যেতে চাই না আমি। যদি চাস থাকতে পারিস, আমার সাথে আয়, খেতে দিতে না পারি, কথা দিচ্ছি কষ্টে রাখব না। নেহা রাহাকে নিয়ে বেরিয়ে এক কাপড়ে। এতদিনের মায়া একদিনে কাটিয়ে তোলার মতো শক্তি হয়তো একজন মায়ের শক্তির কাছে ফিকে পড়ে যায়। নিখিল বসে আছে, রাহাত, মিহির, সাহিল তার সামনে বসা। নিখিলের থেকে সব কথা শুনে মিহির বিরক্ত হয়ে বলল, তুই আসলে একটা রামছাগল। কি করে এসেছিস এসব? নেহার জায়গায় যদি তুই থাকতি, ওর এরকম কোনো ছবি দেখতি, কি বলতি তুই তখন? তুই মেয়েটাকে বুঝানোর বদলে উল্টো বলে এসেছিস সব সত্যি। তুই আসলেই ওর কদর করতে পারিসনি। সহজে পেয়ে গেছিস, ভেবেছিস যা খুশি করবি। মেয়েটার উপর দিয়ে কি গেল একবার ভেবেছিস? এই যে তুই ওকে ইগনোর করিস, যা খুশি করিস, ও কেন এসব মেনে নেয়? কারণ ও তোকে ভালোবাসে। তুই কি যেন বলিস তুই নেহাকে ভালোবাসিস। আমার মনে হয় তুই ওকে ভালোবাসা তো দূর মানুষই মনে করিস না। রাহাত বলে উঠল, আরে থামুন না ভাই। সমাধান করবি কিভাবে ওইটা ভাব। সাহিল বলে উঠল, কি ছাই পাশ সমাধান করবে? নেহা ওকে আর বিশ্বাস করবে নাকি? 2 দিন পর পর শুধু ঝামেলা করে মেয়েটার সাথে, থাকতে মূল্য দেনা হয়, হারিয়ে গেলে বুঝবি তুই। নিখিল বলে উঠল, আমার ভুল হয়ে গেছে।
মাথা গরম ছিল আর ওগুলো তো এডিট করা ছবি। ও কি করে ভাবল সত্যি? মিহির বলল, তুই হলে কি ভাবতি? নিখিল চুপ হয়ে গেল। নেহাকে আজ ও চর মেরেছে, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। ও সবসময় শুধু নেহাকে কষ্টই দিয়েছে না চাইতেও। নিখিল নিজের চুল টেনে ধরল দুহাতে। নিজেকে খুব অসহ্য লাগছে এখন। পরবর্তীতে নিজেকে বুঝো দিয়ে বলল, না না, আমার নেহা আমাকে বুঝবে, ওর কাছে আজই ক্ষমা চাইতে হবে। নিখিল উঠে দাঁড়ালো। রাহাত বলল, কই যাস? বাড়িতে নেহার কাছে মাফ চাইতে। তিনজন আর ওকে আটকাল না। নিখিল বাড়ি ফিরল দ্রুত। সব জায়গায় নেহাকে খুঁজল। বসার ঘরে সবাইকে বসে থাকতে দেখে সেখানে গিয়েও জিজ্ঞেস করল, জবাব দিল না কেউ। এর মধ্যেই শাহ আলম চৌধুরী এসে নিখিলের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পরপর ৩-৪টা মারল। আজ কেউ আটকাল না। নিখিল সবার মুখের দিক তাকিয়ে আছে। নিখিল জিজ্ঞেস করল, নেহা কোথায়? হামিদা বেগম বলল, বাড়ি ছেড়ে চলে গেছে। নিখিল জিজ্ঞেস করল, কোথায় গেছে? শহীদুল চৌধুরী বলে উঠল, রাগ হয়েছে চলে গেছে, আবার রাগ কমলে চলে আসবে। মেয়েটা একটু বেশি বুঝে। নিখিলকে কেউ কিছু বলবে না। আর তাহমিদাও মেয়ের হয়ে কথা বলল, ওদের খোঁজ করবে না আর কেউ। হামিদা বেগম বলল, কি বলছেন এসব ভাই? রাতের বেলা কোথায় গেল তিনজন? চিন্তার বিষয় তো। নিখিল বলে উঠল, নেহার কোনো দোষ নেই, সেজ আব্বু, সব দোষ আমার। আমি ওর গায়ে হাত তুলেছি। হামিদা বেগম তেতে উঠে বললেন, ছি, তোর মতো ছেলেকে কি করে পেটে ধরেছি আমি? জন্মের আগে মরে গেলি না কেন তুই? তুই ফুলের মতো মেয়েটাকে মারার আগে হাত কাঁপল না তোর? আমাকে কোনো দিন আর মা ডাকবি না তুই। বর্তমান। জেরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপর বাড়িতে অশান্তি হল, ভাইয়া রাজনীতি ছেড়ে দিল। নেহাকে খুঁজল সব জায়গায়। নেহা মামার কাছে টানা 2 বছর গিয়েছে। নেহা কোথায় তা জানার জন্য লোকটি বলল না। তিনি জানত, তারপরও বলেনি। ভাইয়াকে নেহার শূন্যতা রোজ রোজ কুরে কুরে খেত। ভাইয়া নেহার জন্য কতটা ছটফট করেছে তা আমরা দেখেছি। ভাইয়া নেহা থাকতে তাকে মূল্য দেয়নি। হারিয়ে যাওয়ার পর বুঝেছে কি হারিয়েছে সে। যে পরিবার ভাঙ্গার ভয় ওই দিন সেজ আব্বু সেজ মায়ের কথার গুরুত্ব দেয়নি, দেখ আমাদের সেই পরিবার আজও ভাঙ্গা, শুধু 3 জন মানুষের অনুপস্থিতিতে। দোষটা আসলে এক পক্ষের না, দুজনেরই। নেহা ও অবুঝ ছিল, তবে ভাইয়ার দোষটা বেশি এখানে। তাকে মেয়েটা বুঝতে চাইলেও ভাইয়া বুঝতেই চায়নি নেহাকে। তাই আজ এত কিছু হচ্ছে। জানি না এসব কবে ঠিক হবে। বাকি ভাই বোনরাও চুপসে গেল। পিনপতন নীরবতা চলল বেশ কিছুক্ষণ। ফজরের আজান পড়ল বলে। আবারও সবাই নতুন এক সকালের অপেক্ষায়। নেহাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে গেলেন তাহমিদা বেগম। হামিদা বেগম নিরুপায় হয়েছিলেন। যেখানে মেয়েটাই তার বাড়িতে যেতে চায় না, সেখানে কোনো মুখে বলবেন বাড়ি চল। হামিদা বেগম বাড়ি ফেরার পর সবাই অস্থির হয়ে জিজ্ঞেস করল, নেহা কেমন আছে? তুমি সকাল সকাল এসে পড়লে কেন? হামিদা বেগম যেন এখনো সব থেকে বের হতে পারলেন না। কি থেকে কি হলো? তার একটা নাতনি আছে, এ কথা সে কিনা এতদিন পর জানল। সবাইকে কিভাবে এই সত্যি জানাবেন তিনি? আগে তো ছেলেকে বলতে হবে। তিনি ছোট করে সবাইকে বলল, নেহা তাহমিদার সাথে ওদের বাসায় চলে গেছে। কথাটি বলেই তিনি রুমে চলে গেলেন। শাহ আলম চৌধুরী স্ত্রীর মনোভাব কিছুটা আঁচ করতে পারলেন। শেষ রাতে সব ভাইবোনরা আর বাড়ি ফিরেনি। সবগুলোতে সাব্বিরদের বাড়িতে ঘুমাচ্ছে। সাহারা বেগম একা হাতে নাস্তা বানাতে ব্যস্ত হলেন। হামিদা বেগম সারা রাত জেগেছিল, তাকেও তো বলা যায় না। তার উপর তাকে কেমন অন্য মনস্ক লাগছে। সেতারা বেগম রান্নাঘরের বাহিরে দাঁড়িয়ে বলে উঠল, সাহারা সব পারবি তো, আমি আসব। সাহারা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, না না আম্মা, কলি আপা আছে তো, সবকিছু রান্না তো প্রায় শেষ, আপনি গিয়ে বিশ্রাম নিন। ঘড়িতে সকাল 10টা হাই তুলতে তুলতে বাসায় ঢুকল সবগুলোতে। মিলি বেগম রুমে গিয়েই আবার ছুটে আসলেন রান্নাঘরের দিকে। গিয়েই সাহারা বেগমকে বলল, সরি সরি মেজো আপা, ভোরে ঘুমিয়েছি তো সজাগ পাইনি। সাহারা বেগম একটু রাগ দেখিয়ে বলল, আপা ডাকিস আবার সরি ও বলিস ভালোই তো। জাগিয়ে বসো, খাবার দিতেছি সবগুলোকে।
বড় আপার যে কি হলো খেতেও আসলো না। তোরা বস, আমি গিয়ে দেখছি। মিলি বেগম হেসে গেল সবাইকে খাবার দিতে। শাহ আলম চৌধুরী কখন থেকে হামিদা বেগমকে দেখছে, কখন থেকে সে বারান্দায় বসে আছে। এবার অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, বলবে কি হয়েছে তোমার? হামিদা বেগম তাকালেন একবার। শাহ আলম চৌধুরী এসে পাশে বসে বলল, অফিসে তো যায়নি এখনো, যদি মুখ এমন ভার করে রাখো তবে কি করে যাই বলো তো? হামিদা বেগম শাহ আলম চৌধুরীকে আরও অবাক করে দিয়ে হেসে বলল, চলো নাতনিকে দেখে আসি। শাহ আলম চৌধুরী অবাক হয়ে বলল, নাতনি? কার নাতনি দেখতে যাবে শুনি? কার আবার আমাদের নাতনি? নিখিলের মেয়ে যাবে কিনা বলো? শাহ আলম চৌধুরী হতবাক হয়ে চেয়ে রইলেন। কিছু সময় পরই বলল, চলো যাই। হামিদা বেগম বলল, প্রশ্ন করলে না যে? সব প্রশ্ন করতে হয় না হামিদা, তোমাকে এত বছরে কম চিনিনি আমি। নেহারা কোথায় থাকে এখন জানো তুমি? জানি, চলো। সোহানা সুস্থ হল, জ্ঞান ফিরল মেয়েটার। জ্ঞান ফিরেই চোখের সামনে পুলিশ দেখে মেয়েটা বেশ ভয় পেল। সোহানাকে ভয় পেতে দেখে দ্রুতই ইরফান বলে উঠল, ম্যাম ভয় পাবেন না। 2 দিন ধরে আপনি অসুস্থ, বিষয়টা গুরুতর না হয় এভাবে আসতাম না। সাহিল তখন কেবিনে আসল, পেছনে আরুষি। আরুষিকে ইরফান ঘাড় ঘুরিয়ে একবার দেখল। আজকেও চুলগুলো এলোমেলো। অদ্ভুত মেয়ে একটা। সাহিল ভিতরে এসেই প্রথমে জিজ্ঞেস করল, সোহানা আপনি ঠিক আছেন? সোহানা মাথা নাড়ল। ইরফান সাহিলের দিক তাকিয়ে বলল, সাহিল আপনি প্রশ্নগুলো করেন, একজন ডক্টর হিসেবে আপনিই ভালো বুঝবেন। আমি সব নোট করছি। সোহানা জিজ্ঞেস করল, কি প্রশ্ন? আর আমার কি হয়েছিল? সাহিল বেডের পাশের চেয়ারে বসল, সোহানার দিকে তাকিয়ে বলল, তুমি পাশের হসপিটালে কোনো ডক্টর দেখাচ্ছিলে? আর কেন? সোহানা ইতস্তত করল কিছুক্ষণ। বিষয়টা সাহিলের নজর এড়াল না, সে সোহানাকে আশ্বস্ত করে বলল, গাইনেকোলজিস্ট। সোহানা মাথা নেড়ে সম্মতি জানাল। কোনো ডক্টর? আর কত দিন ধরে ঔষধ নিচ্ছ তুমি? সোহানা ভেবে বলল, ডক্টর শেলি জামান। আর আমি তো প্রায় 6 মাস ধরে ঔষধ খাচ্ছি। সোহানা ঔষধের নাম ও বলল, তা শুনে সাহিলের কপালে ভাঁজ পড়ল। এ ঔষধ তো ড্রাগ ডক্টর হয়ে এমন কাজ। ইরফান সাহিলের সাথে বাহিরে গেল, দুজনের মধ্যে কথা হলো কিছুক্ষণ। সাহিল সোহানার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করল, তোমার বাড়ির কেউ কি আছে? হসপিটালে আছো, কেউ আসলো না পর্যন্ত? সোহানা লম্বা শ্বাস টেনে বলল, মা গ্রামে থাকে, তাকে জানানোর দরকার নেই, অযথাই চিন্তা করবে। সাহিল সোহানাকে এখনই সব কিছু বলতে চাইল, তারপরে কি ভেবে যেন বাহিরে চলে গেল। সোহানা ভাবল হসপিটালে ছিল এতদিন, না জানি কত বিল দিতে হয়, আবার কিভাবে সব ম্যানেজ করবে। ইরফান হসপিটালে আরুষি খুঁজল, মেয়েটা যেন চোখের পলকেই হাওয়া হয়ে গেছে। সোহানার কেবিনেও তো নেই। আসলো আবার গেল কই? নিখিল বাড়ি আসলো। বাড়িতে এসে দেখল সবাই বসে আছে বসার ঘরে, বিকেল তখন। নিখিল সবার দিকে একবার তাকালো, জিজ্ঞেস করল, মা বাবাকে দেখছি না যে? সেতারা বেগম বলল, জানি না কই যেন গেল দুজন, শাহ আলম তো আজকে অফিসেও গেল না। নিখিল জানে নেহা হসপিটাল থেকে চলে গেছে, এত জেদি এ মেয়ে। হসপিটালে আর একদিন থাকলে কি এমন হতো? নিখিল আজকেই যাবে, ধরে বেঁধে যেভাবে পারে বাসায় নিয়ে আসবেই। পাখা গজে সে একদম কেটে ঘরে বসিয়ে রেখে দেওয়া উচিত। নিখিল হনহনিয়ে বাসা থেকে আবার বের হয়ে গেল। সেতারা বেগম বলল, আবার কই যাস? সারা দিন তো বাড়ির বাহিরেই থাকিস, একবেলাও তো খাস না, কি শুরু করেছিস বলতো? নিখিল গম্ভীর হয়ে বলল, তোমার নাতনিকে আনতে যাচ্ছি। সে যদি বাড়ি থাকে আমিও থাকব, বলে রাখছি যদি এবার বাড়াবাড়ি করে না তোমার নাতনির খবর আছে। সেতারা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল নিখিল। বসার ঘরে সোফায় বসে আছে শাহ আলম চৌধুরী, তার কোলে বসে নামিরা চকলেট খাচ্ছে। নেহা অপর পাশে বসে আছে। শাহ আলম চৌধুরী করুণ কণ্ঠে বলল, কেন এতটা নির্দয় হলিমা? আমার আগের নেহা মায়েতে মায়ে ভরপুর ছিল, এই বুড়োটার উপর একটু দয়া দেখাতে পারলি না? আমার থেকেও লুকাবি, আমার একটা বোন আছে।
কাজটা কি ঠিক করেছিস তুই? তাহমিদা বেগম এক পাশে দাঁড়িয়ে শাহ আলম চৌধুরী তার দিকে তাকিয়ে বলল, তাহমিদা তুমি ও বললে না? নেহা তো ছেলেমানুষ। তাহমিদা ধীর কণ্ঠে বলল, কি করতে পারি আমি ভাইজান, মেয়ের মা ই তো তার কথা কাউকে জানাতে চায়নি। আমিও আমার মেয়ের সিদ্ধান্তকে সম্মান করেছি। নামিরা ডেকে উঠল, দাদু ভাই। শাহ আলম চৌধুরী প্রসন্ন হয়ে হাসলেন। নেহা কোনো কথারই উত্তর দিল না কাউকে। রাত ৯টা লাগাতার কলিং বেলের শব্দে অতিষ্ঠ হয়ে দরজা খুলল নেহা। দরজা খুলেই বলে উঠল, কি সমস্যা রাহা? একটু অপেক্ষা করতে পারিস না নাকি? নিখিল দু পকেট হাত দিয়ে দাঁড়িয়ে এমন একটা ভাব সে কিছুই করেনি। নেহা নিখিলকে দেখে আরও বিরক্ত হল। সে ও অচেনা মানুষ ভেবে জিজ্ঞেস করল, কাকে চাই? নিখিল হেসে বলল, আপনাকে ম্যাডাম। আমি আপনাকে চিনি না ভাই, আসতে পারেন। নেহা মুখের উপর দরজা বন্ধ করতে চাইল, নিখিল পা দিয়ে আটকে দিল। ভিতর থেকে তাহমিদা বেগম জিজ্ঞেস করল, কে এসেছে রে নেহা? নেহার আগেই নিখিল বলে উঠল, আমি সেজো মা, তোমার মেয়ের একমাত্র জামাই। তাহমিদা বেগম বলল, ভিতরে আয় নিখিল, নেহা ওকে আসতে দে। নেহা অবাকের চরম পর্যায়ে, তার মা কি করতে চাইছে কি? নেহা চেঁচিয়ে ডেকে উঠল, মা। নিখিল ততক্ষণে ভিতরে ঢুকে সোফায় বসে পড়েছে। নেহা বিরক্ত হয়ে তাকিয়ে তাহমিদা বেগম তাকে ইশারায় ডাকল। নেহা রাগে ফুঁসছে। নেহা দাঁতে দাঁত চেপে বলল, কি করতে চাইছ তুমি মা? নিখিলকে কেন ভিতরে আসতে দিল? যদি এখন নামিরা আর রাহা নিজ থেকে চলে আসে তো? তাহমিদা বেগমের গা ছাড়া জবাব। আসলে আসবে। নেহা কটমট করে তাকালো, নিশ্চিত বড় মার সাথে মিলে কোনো খিচুড়ি পাকিয়েছে। নেহা বসার ঘরে গিয়ে বলল, কি চাই? কেন এসেছেন? নিখিল আয়শো করে বসে বলল, আমার সাথে যাবি? যেতেই হবে। তুই যাবি না হয় আমি থাকব, কোনোটা করবি ভেবে দেখ। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। না আমি আপনার সাথে যাব, না আপনাকে এখানে থাকতে দিব। তাহমিদা বেগম এসে নেহার হাতে একটা লাগেজ গুজে দিয়ে বলল, যা নেহা, শ্বশুর বাড়ি ফিরে যা। মা কি বলছো তুমি? ভেবে বলছো তো? আমি গেলে কি করে হবে? নেহার বিচলিত কণ্ঠস্বরে নিখিল সন্দিহান চোখে তাকাল। তাহমিদা বেগম বলল, তুই বুঝো এখন না গেলে কি হবে? আমি ভালোর জন্য বলছি যা। নেহা বুঝল কেন এমনটা করছে। সেও লাগেজ নিয়ে বলল, চলুন। নিখিল আরও বেশি অবাক, একবার বলাতে যেতে রাজি হয়ে গেল। কি এমন হবে এখানে নিখিল থাকলে যার জন্য নেহা যেতে চাইছে? রহস্য তো উদ্ঘাটন করতেই হবে। নিখিল, নেহা ও কেমন অদ্ভুত ব্যবহার করছে। নেহাই আগে আগে বের হয়ে গেল। রাহাকে মেসেজ দিয়ে বলল, 10 মিনিট পর আসবি, নিখিল এসেছে। নেহা বেরিয়ে গেল। নিখিলের সাথে গাড়িতে উঠে বসে চুপচাপ রইল। রাহা বাসায় এসে তাহমিদা বেগমের উপর বেশ রাগল। তাহমিদা বেগম বলল, কি হয়েছে বলবি তো নাকি? এসেই কেমন ফোঁস ফোঁস করছিস? নামিরা পাশ থেকে বলে উঠল, ঠিক ঠিক মিম্মি তাপের মতো ফোঁস ফোঁস করছে। রাহা নামিরার দিক চোখ পাকিয়ে তাকাতেই সে ফিক করে হেসে দিল। দৌড়ে গিয়ে লুকালো তাহমিদা বেগমের আঁচলের ভাঁজে। রাহা নামিরাকে ডেকে বলল, চল বিচ্ছু, ঘুমাবি এখন। তোর মাম্মাম ঘুমাচ্ছে, বিরক্তি করবি গিয়ে। নাকি আমার সাথে ঘুমাবি? নামিরা বের হয়ে এসে রাহার সামনে দাঁড়াল। পরে হাত দুটি দুপাশে দোলাতে দোলাতে বলল, তুমি কি আমাকে কার্টুন দেখতে দিবে? রাহা ভাব দেখিয়ে বলল, কখনো না। যা, তোকে ঘুমাতে হবে না। নামিরা গাল ফুলিয়ে বলল, তুমি না আমার মিম্মি হও। মিম্মি মানে মা হয়, জানো না তুমি? মা হয়ে একটু কার্টুন দেখতে দিতে চাও না তোমার সাথে তল বোনার? তাহমিদা বেগম বলল, কে বলেছে আমার বোনকে কার্টুন দেখতে দিবে না? কার ঘাড়ে কটা মাথা শুনি? এই রাহা, মোবাইল দে বলছি। না হয় শাস্তি হিসেবে তুই 3 দিন মোবাইল ছাড়া থাকবি। রাহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুই নানি নাতিনের যন্ত্রণায় আর বাঁচি না বাপু। এই ভদ্রলোক নে মোবাইল আর চল ঘুমাতে যাই। রাহা নামিরাকে নিয়ে ঘরে গেল। আধ ঘন্টা পর আবার ফিরেও আসলো, এসে বসল তাহমিদা বেগমের পাশে।
থমথমে কণ্ঠে বলল, আপুকে কেন যেতে দিল ভাইয়ার সাথে? বুঝলাম আপু ভাইয়ার মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আপু ভাইয়াকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটাই কি আসল কারণ মা? আপুর আর কত মানিয়ে নিত বলতে পারো? ভাইয়া আগের বার কি করেছিল মনে নেই তোমার? আপু তো তখনও মেনে নিয়েছিল, তারপর ও বাবা বলল আপু বাচ্চা মানুষ, বেশি বুঝে মানিয়ে নিতে পারছে না। পুরুষ মানুষ ভুল করলে ওটা ভুলের কাতারে পড়ে না, নারীরা কিছু করলেই ভুল, তাদের সব কিছুতেই শুধু ভুল আর ভুল। তারাই মানিয়ে নেবে সব সময় কেন? তুমিও শেষমেশ ওদের দলেই যাচ্ছ। তাহমিদা বেগম এবার ধীর কণ্ঠে বলল, আমার যদি ওদের দলে যাওয়ার ইচ্ছেই থাকতো তবে তোদের নিয়ে এক কাপড়ে ঘর ছাড়তাম না। নেহা চায় না নামিরার কথা নিখিল জানুক, তাই যেতে দিয়েছি। আমি কখনো চাইব না এমন কারোর সাথে আমার মেয়ে নিজেকে মানিয়ে নেক যে মানুষটা তাকে সম্মান করে না, বিশ্বাস করে না। তবে একটা কথা কি জানিস রাহা, একজন সন্তানের জন্য বাবা মা উভয়ের ভালোবাসাই প্রয়োজন। তুই দেখছিস না নামিরা কত কষ্ট পাচ্ছে, প্রায় সময় তো অশান্তের মতো পাপা পাপা খুঁজে। ও তো বড় হচ্ছে, কত দিন লুকাবো ওর থেকে সব কিছু? নিখিল যদি নেহাকে নিজের জীবনে নিতে পারে, নেহা যদি ইচ্ছে করে আবার সংসার করতে চায়, তো আমি আটকাবো না। আমি চাই আমার মেয়ে নাতনি ভালো থাকুক। রাহা চুপ করে থাকল, তার মনে হয় না নিখিল ভাই কখনো অনুতপ্ত হবে। শুধু ভালোবাসা দিয়েই জীবন চলে না। কি হবে ওই রকম ভালোবাসা দিয়ে যে ভালোবাসায় মানুষ বুঝতেই পারে না তার ভালোবাসার মানুষ ভালো আছে নাকি মন্দ আছে? ভালোবাসা মানে তো ভালো থাকা, ভালো রাখা। তবে কেন নিখিল ভাই তার ভালোবাসার যত্ন নিল না? নিজে সলতে হয়ে মোমবাতির ন্যায় নেহাকে পুড়াল। সকালবেলা বসার ঘরে বড়রা সবাই কি নিয়ে যেন কথা বলছে, হাসাহাসি ও চলছে পাল্লা দিয়ে। ছোটরা সব তখন ও ঘুমে, আজ ছুটির দিন কিনা। নেহা সিঁড়ি বেয়ে নামল আগে। নেহাকে দেখে হামিদা বেগম এগিয়ে গিয়ে বলল, কখন এসেছিস মা? নেহা স্বাভাবিকভাবেই উত্তর করল, রাতে, তোমরা আসার কিছুক্ষণ পরে। হামিদা বেগম আবার বলল, নামিরাকে কি কখনো নিয়ে আসবি না? নেহা মুচকি হেসে বলল, কেন আনব না? মেয়ে তার নিজের বাড়ি আসবে, আমি বাধা দেওয়ার কে? হামিদা বেগম এবার হেসে বলল, তুই না বললে তোর মা ভক্ত, মেয়ে কিছুতেই আসবে না, এক চুল নড়বেও না। নেহা আর হামিদা বেগমের কথার মাঝেই বৃষ্টি পেছনে থেকে বলে উঠল, নেহা তার মানে নামিরা আমারই মেয়ে? কথাটা তুই আমার থেকেও লুকালি। আমি কতবার করে জিজ্ঞেস করতাম তোকে, তার উপর পাখিটা পুরো তোর মতো দেখতে। আমি তো তোর কথা কাউকে কিছু বলিনি, তারপরও আমার থেকে লুকিয়েছিস, কথা বলবি না আর? নেহা বৃষ্টির দিক তাকিয়ে বলল, আরে রাগ করছিস কেন? শোন, আচ্ছা আমার ভুল হয়ে গেছে। তোর মেয়েকে তোকে দিয়ে দিব একবারে, তাও গাল ফুলিয়ে রাখিস না বোন। তখনই সেতারা বেগম সবাইকে ডেকে বলল, এই সবাই এদিকে আয়, এই বৃষ্টি যা বাকি বজ্জাত গুলাতে ডেকে নিয়ে আয়। নেহা এগিয়ে গিয়ে সোফার পাশে দাঁড়াল। বাকিরাও ইতিমধ্যে চলে আসল। যে যার মতো সোফায় বসল। নেহা একবার তাকালো ওর দাঁড়িয়ে থাকা জায়গার পাশের সোফাটায়। নিখিল কালো রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে, চুলগুলো সুন্দর মতো গুছানো। এখানে আসার পর আজ একটু গোছানো মনে হলো মানুষটাকে। নেহা চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। নিখিল মোবাইল হাতে নিয়ে মুচকি হাসল। নেহা মোবাইলে তাকালো নোটিফিকেশনের আওয়াজে। মেসেজটা নিখিলের নাম্বারের থেকে এসেছে। নেহা বিরক্তি নিয়ে মেসেজটা দেখল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ম্যাডাম। নেহা ফটাফট লিখে দিল, আপনার সারপ্রাইজ ধুয়ে আপনি পানি খান, যত সব। নিখিল আবারও হাসল, চোখ বন্ধ করে মনে মনে বলল, তোকে যে এতটা কাঁদিয়েছে, তুই ভাবলি কি করে তাকে এমনি এমনি আমি ছেড়ে দিব? আমি একবার ভুল করেছি, তাই বলে তুই এটা কিছুতেই বলতে পারিস না নেহা আমার ভালোবাসা মিথ্যা ছিল। নিখিল তোকে কতটা ভালোবাসে তা এবার প্রমাণ করার পালা। সেতারা বেগম এবার বলে উঠল, নিঝুম দাদু ভাইয়ের বিয়ে ঠিক করেছি আমি। সবে চা মুখে পুড়ছিল, নিঝুম কাশতে কাশতে সব ফেলে দিল মেঝেতে। ছেলের অবস্থা দেখে হেসে ফেললেন সাহারা বেগম। নিঝুম ভয়া কণ্ঠে বলল, কার বিয়ে? সেতারা বেগম বলল, কার আবার তোর? বয়স হয়েছে, নাতি নাতনি দেখলাম, এবার সময় হয়েছে তাদের বিয়ে দিয়ে তাদের সন্তান দেখার।
নিঝুমের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। নিঝুম চেঁচিয়ে বলে উঠল, না, আমি কিছুতেই বিয়ে করতে পারব না। মেয়ে মানুষকে পছন্দ না আমার। সেতারা বেগম নাম মুখ কুঁচকে বলল, তবে কি তুই পোলা বিয়া করবি হারামজাদা? বিয়ার বয়স হইলে পোলারা বিয়া করতে লাফালাফি করে, আর তুই করতে চাস না। নিঝুম এবার বলে উঠল, আগে বোনদের বিয়ে দিতে হয়, তোমরা আমাকে ছেড়ে জেরিন আর বৃষ্টিকে বিয়ে দিয়ে দাও। মাহফুজ চৌধুরী বলল, নিঝুম, তোমার কোনো কথা শুনব না আমি। মেয়ে দেখে এসেছি আমরা আগেই, এবার তোমাকে নিয়ে যাব, একেবারে আংটি পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসব। আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা বিয়ে দিতে পারো না। বিয়ে করব না এখন। সাহারা বেগম বলল, আম্মা, আপনার নাতিকে বলে দেন বৌমা লাগবে আমার, ও যদি মেয়ে দেখতে না যায় তো খাওয়া দাওয়া ছেড়ে দিব আমি। নিশাত কপাল চাপড়ে বলল, কি ফিল্মি ডায়লগ দিয়েছ মা, সেরা সেরা। নিঝুম বলে উঠল, লাগাবো এক চর কানের নিচে। নিশাত কেঁদে দিয়ে বলল, বিয়ে করবে না তুমি, আর রাগ ঝাড়ছ আমার উপর, তোমাদের কথা বলার মাঝে আর আসবই না আমি। নিশাত চলে গেল, সেখানে থেকে ছোটরা মুখ চাওয়াচাওয়ি করল। নেহা কিছু একটা বলতে গিয়েও বলল না। নিখিল জিজ্ঞেস করল, মেয়েটাকে কবেই বা দেখে আসলে? শাহ আলম চৌধুরী বলল, সাহিলের ফুফা তো আমাদের ভালো বন্ধু ছিল, সে হঠাৎ করেই মারা গেল, তারই বড় মেয়ে মেহেরিন। ওদের বাড়িতে যখন গেলাম তখনই মেয়েটাকে বেশ মনে ধরেছে সবার, নম্র ভদ্র মিষ্টি মেয়ে। নিঝুম তো বিয়ে করতে চাচ্ছে না জোর করে। মিলি বেগম বলল, মেয়ে দেখতে তো বাধা নেই, নিঝুমের পছন্দ না হলে বিয়ে হবে না। নিঝুম রেগে বলল, মেয়ে ও দেখব না, বিয়ে তো অনেক দূরের কথা। কথাটি বলেই হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সে। ইরফান ফোন করল নিখিলকে। এমপি সাহেব অপরাধী হাতের নাগালে প্রায়। প্রমাণ ঠিকঠাক মিলে গেলেই আর ঝামেলা হবে না। নিখিল ইরফানকে ধন্যবাদ জানিয়ে বলল, অফিসার, চিন্তা করবেন না, আমিও সাহায্য করবে আপনাকে, তবে অপরাধীকে যেভাবেই হোক ধরতে হবে। মানুষজন স্বস্তি পেলেই আমার শান্তি। ইরফান আবার বলল, আপনার বন্ধুর সাথেও দেখা হলো, একটা কেসের বিষয়ে, কেন যেন মনে হচ্ছে ওইটার সাথে এটাও সম্পৃক্ত। নিশ্চিত না হয়ে আবার বলাও যাচ্ছে না। নিখিল কথা বলা শেষ করেই দেখল নেহা পেছনে দাঁড়িয়ে। নিখিল আচমকা নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো, কোমরে এক হাত রেখে মুখোমুখি হল। নেহা নিজেকে ছাড়াতে ব্যস্ত হল না, তবে মুখ ঘুরিয়ে নিল। নিখিল এবার বলে উঠল, ঘৃণা করতে পারবি না জানিস, তাও বৃথা চেষ্টা কেন করিস বলতো? নেহা উত্তর করল না। নেহাকে আরও কিছুটা কাছে টেনে নিল নিখিল। মেয়েটা শাড়ি পরেছে আজও। এভাবে সব ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেন। নিখিল নেহাকে কত কি না বলতো তার পোশাক নিয়ে, চুল নিয়ে, বাচ্চামো নিয়ে। যখন নেহা ছিল না তখন সে কিনা ওই সব কিছু মিস করল। এতটাই মনে পড়ত, নিজেকে পাগল পাগল মনে হতো। আজ নেহা পূর্ণাঙ্গ নারী, পরনে শাড়ি, খোপা ভর্তি চুল। যা যা নিখিল একদিন রেগে নেহাকে বলেছিল ওই সব কিছু মেয়েটার মাঝে আছে আজ। তবে সে মেয়েটা আজ আর নিখিলের নয়। মেয়েটা আর সে ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে তাকায় না, ছেলেমানুষির ছলে সত্যি কথা বলে না, অভিমানগুলো মুখের উপর বলে দেয় না। কতদিন হয়ে গেল মেয়েটা তাকে ভালোবাসি বলে না, এ থেকে বেশি কিছু কি দরকার হৃদয়কে ছিন্নভিন্ন করতে? ভালোবাসার মানুষের তিরস্কার মেনে নিতে পারে কোনো মানুষ? নেহা ও কি মেনে নিতে পারেনি? নিখিল কতটা বোকা ছিল যার জন্য সে একটা স্বচ্ছ মনকে পড়তে পারেনি। আজ যখন পুরোটাই ঘোলাটে তখন সে পড়তে চাওয়ার বৃথা চেষ্টা করছে। নিজেকে কি বলে আখ্যায়িত করবে? নিখিল নির্বোধ নাকি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী? নিখিলের হঠাৎ চোখ যায় নেহার কোমরের কাছটায়, শাড়ি কিছুটা সরে পেট দৃশ্যমান হয়েছে। নিখিল বিচলিত কণ্ঠে বলে উঠে, নেহা, তোর পেটে কিসের দাগ ওটা? কেটেছে কিভাবে? নেহা সম্বিত ফিরে তাকালো নিখিলের দিকে। প্রথমে বুঝতে না পারলেও এবার সে তড়িঘড়ি করে বলল, কই কিছু না তো। আপনি সরুন, বাসায় চলে যাব এখন আমি। নিখিল নেহাকে ছাড়ল না, উল্টো হাতের সাহায্য শাড়ি সরিয়ে ফেলল। পেট উন্মুক্ত হতেই নেহা অন্যদিকে ঘুরে গেল। নেহা বিরক্তি ভরা কণ্ঠে বলল,
আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমাকে ছোঁয়ার কোনো অধিকার আপনার নেই। নিখিল নেহাকে নিজের দিক ঘুরিয়ে গাল ছুঁয়ে দিল, পুরো মুখে হাতের পরশ দিল, গলায় ছুঁয়ে দিল, জড়িয়ে ধরে বলল, অধিকার তুলে নেওয়ার তুই কে? আমৃত্যু তোকে ছুঁয়ে দেওয়ার অধিকার শুধু নিখিলেরই থাকবে, এই কথাটা যেমন তুই জানিস তেমনি আমিও জানি। নেহা ছোটবার জন্য মোচড়ামুচড়ি শুরু করল। নিখিল আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি জানি এমন কিছু আমার থেকে লুকিয়েছিস যা আমাকে বিক্ষ করতে সক্ষম। তবে শুনে রাখো, যতই যাতনা দিস না কেন, নিখিল আর কখনো তোকে ছেড়ে দিবে না, হারাতে দিবে না। দরকার পড়লে বাকিটা জীবন সে তার বউয়ের পায়ে ধরে বসে থাকবে, তবুও ছেড়ে যেতে দিবে না। নেহা নিখিলকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মাথা করেন বসে বসে, বাসায় যাব মানে যাবই, দেখব কিভাবে আটকান আমাকে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, পারলে এক পা বাড়িয়ে দেখা। নেহা বলে উঠল, অসহ্য লোক একটা। দুদিন হলো নেহা এসেছে, নিখিল তাকে রুমে এক প্রকার আটকে রেখে দিয়েছে। রাগে দুঃখে নেহার কাঁদতে মন চাচ্ছে, ওইদিকে তার মেয়ে কষ্টে আছে। নেহা পারলে সব ছেড়ে ছুড়ে মেয়ের কাছে ছুটে যায়, কিন্তু নিখিল আঠার মতো চিপকে আছে। নিঝুমের বউ দেখতে যাওয়ার কথা পরের দিন সকালে। নেহা রুমে বসে আছে, রাত তখন প্রায় 12টার কাছাকাছি। নেহার মোবাইলে ফোন আসলো। রাতের বেলা রাহার ফোন পেয়ে নেহা চিন্তিত হলো, নামিরার কিছু হলো না তো? দ্রুত ফোন রিসিভ করেই বলল, কি হয়েছে রাহা? নামিরা ঠিক আছে তো? রাহা অপর পাশ থেকে বলল, নামিরা খাট থেকে পড়ে গেছে, ব্যথা পেয়েছে। রাহা আর কিছু বলতে পারল না। নেহা ফোন ফেলেই দৌড়ে রুমে থেকে বেরিয়ে গেল। গেট পেরিয়ে গাড়িতে উঠাল। নিখিল বাড়ি ফিরল তখনই, সাথে তার মিহির, সাহিল, রাহাত। নেহা কারো দিক তাকালো না, গাড়ি স্টার্ট দিয়ে দিল। নিখিল, মিহির তাকিয়ে রইল কতক্ষণ। নিখিল আবার গাড়িতে উঠে বসল, বাকিরাও উঠল। মিহির বলে উঠল, নেহার পেছনে পেছনে যাওয়াটা কি ঠিক হবে? নিখিল বলে উঠল, রাতের বেলা কোথায় যায় জানতেই হবে আমাকে। গাড়ি ছুটিয়ে ক্লান্ত হয়ে পড়ছে নেহা। মায়ের মন যেন মানতেই পারছে না তার সন্তান কষ্ট পাচ্ছে এভাবে। কখন গিয়ে নিজের কলিজাটাকে জড়িয়ে ধরবে সে চিন্তায় বিভোর নেহা। আজ যেন এই অল্প সীমার পথটুকু ও বেশ বড় মনে হচ্ছে তার কাছে। সে কিছুতেই ভুলতে পারে না সেই ছোট্ট নামিরার কথা। এই ছোট্ট প্রাণটি তাকে আশার আলো দেখিয়েছে, বুঝিয়েছে মানুষ বাঁচে। জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেলেও মানুষ বাঁচে। সৃষ্টিকর্তা আমাদের জন্য যা কিছু রাখেন তা সত্যি ভীষণ রকম সুন্দর। নেহার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর কল্যাণকর নেয়ামত তার মেয়ে, তার নামিরা। নেহা গাড়ি থেকে নামল। সে একবারের জন্য ও খেয়াল করল না তার পেছনে কেউ এসেছে। নিখিল একা এসেছে। রাহাত, সাহিল জোর করলেও তাদের সাথে আনেনি নিখিল। নেহাকে এত রাতে ভাড়া বাড়িতে আসতে দেখে অবাক হয় সে। কেমন দরকার পড়ল, সেজো মা অসুস্থ নাকি রাহা? কি জন্য ছুটে আসলো এমন করে? নেহা কলিং বেল চাপল। নিখিল নেহার থেকে একটু দূরেই দাঁড়িয়ে নিজেকে আড়াল করে রেখেছে। নেহা কলিং বেল বাজাতে দেরি, দরজা খুলতে দেরি হল না। দরজাটা রাহা খুলে দিয়েছে ঠিকই, রাহার পাশ থেকে ছুটে এসেছে নামিরা। মাকে দেখতে চাওয়ার ভীষণ তাড়া তার। আকুল সেই ছোট্ট চঞ্চল চোখজোড়া, অভিমানী পাখিটা মাকে দেখেই যেন শান্ত হয়ে গেল। নেহা দরজার বাহিরে দাঁড়িয়ে, নামিরা এসে জড়িয়ে ধরে বলল, মাম্মা। নেহা মেয়েকে জড়িয়ে ধরল শক্ত করে, কোলে উঠিয়ে নিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, কোথায় লেগেছে আমার মায়ের? বেশি কষ্ট হয়েছে বুঝি? মাম্মা আর কখনো নামিরাকে একা রেখে যাবে না তো? সরি পাখি আমার। নামিরা ফিক করে হেসে বলল, মিম্মি মিথ্যা বলেছে, নামিরার তো কিচ্ছু হয়নি। মাম্মা আসেনি তাই নামিরার মন খারাপ করছিল তো। নেহা রাহার দিক চোখ পাকিয়ে তাকালো। এদিকে ওর জান বেরিয়ে যাচ্ছিল আর দুই বদ মিলে ওর সাথে মজা নিয়েছে। নেহা নামিরার কপালে চুমু খেয়ে কণ্ঠে আদর মিশিয়ে বলল, তুমি আর তোমার মিম্মি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ, মাম্মা কিন্তু অনেক রেগে যাব। এরকম আর করবে? নামিরা হাসি মুখে দুদিকে মাথা নাড়ল। তারপর আবার মন খারাপ করে বলল, মাম্মা আর যাবে না বলো? প্রমিজ করতে হবে, না হয় নামিরা কিন্তু কান্না করে দিবে। নেহা বলে উঠল, আর যাব না তো মা।
মায়ের ভুল হয়ে গেছে, এখন থেকে মাম্মা যেখানে নামিরাও সেখানে। নিখিল হতবাক হয়ে তাকিয়ে, চোখ দুটি স্থির হয়ে গেছে যেন, হাত পা কেমন অসাড় হয়ে আসলো তার। ধপ করে মেঝেতে বসে পড়ল। এত বড় সত্যি কথাটা নেহা তার থেকে লুকিয়ে রাখল, এত বড় একটা শাস্তি কি করে দিল ও নেহা? এতটা নিষ্ঠুর হতে পারল কি করে মেয়েটা? একবারের জন্য ও বলল না, নিখিল তোমার একটা মেয়ে আছে, আমাদের একটা সন্তান আছে। নেহা কেন তার থেকে লুকিয়ে রাখল এই প্রশ্নের উত্তর তো নেহাকে দিতেই হবে। সন্তানের বাবা হিসেবে এতটুকু অধিকার নিশ্চয়ই নিখিলের আছে। এই ছোট্ট চাঁদটাকে এতটা দিন দূরে সরিয়ে রেখেছে আর নয়। দরকার পড়লে নিখিল নেহার পায়ে পড়ে মাফ চাইবে, তবুও তাদের আর দূরে যেতে দিবে না। নিখিলের এবার রাগ লাগলো বেশি, তার মেয়েকে তার থেকে দূরে রাখা, দেখাচ্ছি মজা। নিখিল ও দেখবে কি করে আর মেয়েকে লুকিয়ে রাখে। সে আড়াল থেকে বেরিয়ে নেহার পেছনে গিয়ে দাঁড়াল। রাহা তাকে দেখল আগে। রাহা কিছু বলার আগেই নিখিল বলে উঠল, নামিরা আর নামিরার মাম্মা কি নামিরার পাপাকে সাথে রাখবে না? নেহা চমকাল, পিছু ঘুরে তাকালো, তখনই নামিরা নিখিলকে দেখে হেসে বলল, তুমি? আইসক্রিম আঙ্কেল। নিখিল নেহার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, মেয়েকে এসব শিখিয়েছিস তুই? বাপকে এখন চাচা ডাকছে মেয়ে। নামিরাকে নেহা কোল থেকে নামিয়ে দিয়ে বলল, মা ভিতরে যাও মিম্মির কাছে। নিখিল নামিরার হাত ধরে বলল, মা আসো পাপার কাছে। নামিরা অদ্ভুত চোখে তাকাল, নিখিলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, নামিরা হেইট পাপা। দৌড়ে ভিতরে চলে গেল তৎক্ষণাৎ। নিখিল কষ্ট পেল, তার মেয়েটাও তাকে ঘৃণা করে। হৃদয়ে গিয়ে লাগল এই প্রত্যাখ্যান, তবুও সে হাসল, নেহাকে আচমকা জড়িয়ে ধরে বলল, এত সুন্দর সারপ্রাইজ পাবো কোনো দিন স্বপ্নেও ভাবিনি। তোকে থ্যাঙ্কস দিলেও তো কম পড়ে যাবে জানিস, আমার জীবনের দ্বিতীয় সেরা উপহার আমার মেয়ে, যা তুই আমাকে দিয়েছিস। আমি তোর প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকতে চাই নেহা, তোর সুন্দরতম ভালোবাসাই আমার মতো নির্বোধকে সুন্দর রাখে। তুই হারিয়ে গেলে আমার জীবনের প্রতিটি কোণা অমাবস্যায় ছেয়ে যায়। প্লিজ থেকে যা আমার জীবনের পূর্ণিমা হয়ে আমাদের চাঁদকে সাথে নিয়ে। নেহা চুপ রইল, কি বলবে বুঝে উঠতে পারল না যেন। নিখিল কতটা খুশি তার হৃৎস্পন্দনই সে কথার জানান দিচ্ছে। নেহার কোথাও একটা খারাপ লাগা কাজ করল। মানুষটা কি সত্যি কষ্টে আছে তাকে ছাড়া? নেহা নিজেকে ছাড়িয়ে নিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলল, নামিরা আপনার মেয়ে না। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল, নামিরা আমার মেয়ে না। নেহা বিরক্ত হয়ে বলল, আপনি এখান থেকে যান তো, বললাম না আপনার মেয়ে না। তাহলে কার মেয়ে? আমার মেয়ে। বাবাকে? আপনাকে বলবো কেন? যে খুশি হোক, কিন্তু আপনি না। নিখিল এবার হেসে বলল, আচ্ছা তুই থাক তোর ফালতু কথা নিয়ে, আল্লাহই জানে আমার মেয়েকে তুই আমার নামে কি কি মিথ্যা বলেছিস যার জন্য আমাকে পছন্দ করছে না। যাই ওর সাথে গিয়ে ভাব করে আসি। নেহা এবার রাগ নিয়ে বলল, আমার মেয়ের থেকে দূরে থাকবেন বলছি, বেশি ভালো হবে না কিন্তু। তোর ভালো খারাপ তুই তোর নিজের কাছে রাখো তো, সব আমাদের মাঝখানে আসবি না। তুই তো হিংসুটে পরে আবার জ্বলে পুড়ে যাবি আমাদের বাবা মেয়েকে দেখে। নেহা নিখিলের পেছনে গিয়ে বলল, আপনি একটা জাতা, নিজের বাড়িতে যান বলছি। নিখিল বসার ঘরে গিয়ে দেখল নামিরা তাহমিদা বেগমের কোলে বসে আছে। রাহা নিজের রুমে। নিখিল গিয়ে বলল, নামিরা পাখি আসো পাপার কাছে। নামিরা গাল ফুলিয়ে বলল, না। তুমি পচা এতদিন আসনি কেন? মাম্মা শুধু বলতো আসবে, কিন্তু তুমি আতনি কেন? নামিরা রাগ করেছে। নিখিল নেহার দিক তাকিয়ে বলল, মাম্মা তোমাকে আগে পাপার কথা বলেনি। পাপা তো কাজে ব্যস্ত ছিল মা, তাই দেরি হয়ে গেছে। এবার থেকে তো সে নামিরার সাথেই থাকবে। নামিরা নেহার দিক তাকালো, মা ভক্ত মেয়ে কিনা। মায়ের অনুমতি চাইছে নেহা বেশ বুঝতে পারল, মেয়ে বাবা পেয়ে খুশি। তাহমিদা বেগম নেহার মনোভাব বুঝে হাসল, মেয়ে তার ফেঁসে গেছে। না মেয়েকে কষ্ট দিতে পারবে আর না এখন নিখিলকে তাড়াতে পারবে। নেহা নিজের ঘরে যাওয়ার আগে নামিরাকে বলল, যাও পাপার কাছে।
তবে 10 মিনিটের ভিতর ঘরে আসবে, ঘুমাতে হবে তোমাকে। নিখিল মুখ টিপে হাসল। তাহমিদা বেগমও। তাহমিদা বেগম বলল, কিরে কি বুঝছিস? নিখিল আরও একটু গা এলিয়ে বসে বলল, তোমার মেয়েকে সামলানো কি চারটেখানে কথা? তার উপর তুমি তার মা, এখন যোগ দিয়েছে তোমার নাতনি। আমার মায়ের কথা না ই বা বললাম। নামিরা বলল, তুমি আমার পাপা হও, প্রমাণ দাও। নিখিল মেয়ের দিক তাকিয়ে বলল, মায়ের মতো তো হয়েছিস, আমার মতো তো আর না, প্রমাণ দিব কি করে? নামিরা নাক ফুলিয়ে বলল, আমার মাম্মাকে কিছু বলবে না পচা পাপা। নিখিল উল্টো ভাব নিয়ে বলল, 100 বার বলবো। নামিরা ঠোঁট উল্টে বলল, জবরুটে। নিখিল বলল, জবরুটে টু। নামিরা কেঁদে বলে উঠল, মাম্মা, মাম্মা, পাপা বকা দিয়েছে। নামিরার পেছনে পেছনে গেল নিখিল। যে কেউ বলবে এটা মায়ের কপিকেট, মায়ের মতোই হয়েছে, ছিচ কাঁদুনে। নিখিল পেছনে পেছনে দৌড়াচ্ছে আর বলছে, ভুল হয়ে গেছে মা, পাপা সরি বলছে তো। নামিরা গিয়ে থামল নেহার কাছে। নিখিল পেছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নেহা এই মুহূর্তে ভীষণ হাসি পেল। সে হাসল না, উল্টো রাগ দেখিয়ে বলল, কি বলেছেন ওকে? একটা বাচ্চাকে ও কাঁদিয়ে ছাড়লেন আপনি? এটাই ভালো পারেন শুধু। নিখিল কাদো কাদো ফেস বানিয়ে বলল, আরেকটা সুযোগ আর ঝগড়া করব না। নামিরা নেহার আঁচলের পেছনে থেকে মুখ বের করে হাসছে। নিখিল বকা খাচ্ছে। নিখিল নেহার কথায় মনোযোগ না দিয়ে নামিরার দিক তাকিয়ে মেয়েটাকে একবার শক্ত করে জড়িয়ে ধরা বাকি, তার অস্তিত্ব, তার রক্ত, তার সন্তান। নেহা নামিরাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নিখিল গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে। নেহা আবার উঠতে যাবে, নিখিল তখনই বলে উঠল, আপনি নামবেন না মহারানী, আপনার সেবক এখানে আছে, শুধু হুকুম করুন, সে সব করে দিবে। নেহা তাচ্ছিল্য করে বলল, এই সেবকই একদিন বিন্দু মাত্র মূল্য না দিয়ে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ভুল হয়ে গেছে ম্যাডাম, আরেকটা সুযোগ দেন প্লিজ, অভিযোগ করার মতো কিছু করব না। নেহা এবার বলে উঠল, নিখিল আপনি একটু চুপ থাকুন তো, মাথা ব্যথা করছে আমার। নিখিল এক লাফে খাটে উঠে বলল, মাথা টিপে দিচ্ছি আমি, তুমি ঘুমাও। নেহা এবার বলে উঠল, বাচ্চাদের মতো করছেন কেন? নিখিল নেহার দিক তাকিয়ে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস তাই। নামিরা মাম্মার পাশে শুয়ে পড়ো, গুড গার্ল না তুমি? নেহা দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাপের মতো হয়েছে একবারে, রাতের বেলা একদম ঘুমাতে চায় না। নিখিল হো হো করে হেসে বলল, বাপ কা বেটি। নেহা বলল, কচু শাকের বাটি। নেহা জোরে জোরে ডাকল, মামা তুমি কোথায়? ঘরের ভিতর থেকে আবর্জনাটাকে সরাও বলছি। নিখিল নেহাকে বালিশে শুইয়ে দিয়ে বলল, আর কথা বলবো না, তুমি ঘুমাও। এই নামিরা আমার সাথে যাবি? নামিরা ও উল্টো ভাব নিয়ে বলল, ভেবে দেখছি। নিখিল কপাল চা পড়ালো। এমপি হয়েও এত ভাব নেয়নি যত ভাব তার মেয়ে এক বেলাতে নিচ্ছে। নিখিল হাত বাড়িয়ে দিয়ে বলল, চল ফ্রেন্ডশিপ করি। তুমি আগে বলো, আবার কাজ করার নাম দিয়ে পালিয়ে যাবে না তো? সত্যি যাব না। এখন আয় গল্প বলি। নামিরা নিখিলের কোল ঘেঁষে এসে বসল। নিখিলের পাঞ্জাবির বোতামে হাত রেখে বলল, সবার পাপা ঘুরতে নিয়ে যায়, তুমি কেন দেরিতে এসেছো পাপা? নিখিলের কলিজায় লাগল যেন তার মেয়েটা তাকে এতটা মিস করেছে, শুধুমাত্র নিজের ভুলের জন্যই তার চাঁদ এতটা কষ্ট পেয়েছে। নিখিল নামিরাকে জড়িয়ে ধরে বলল, সরি চাঁদ। কাল থেকে নামিরা আর পাপা অনেক ঘুরবে। এখন ঘুমাতে হবে তো, মাম্মা না হয় দুজনকে বকা দিবে। সকালে মিষ্টি রোদ এসে ভিড় জমালো নেহার বারান্দায়। জানালা ছেড়ে সে রোদ হাতছানি দিল নেহার চোখে। ঘুমটা ভেঙে গেল যথানিয়মে। চোখ খুলেই নজরে এলো তার প্রিয় দুজন মানুষের মুখ। নেহা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অপলক। নিখিল খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে, তার কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নামিরা। নেহা তো এটাই চেয়েছিল, তার ছোট্ট একটা সংসার হবে। তারা তিনজন মিলে একসাথে থাকবে, সব সুখ দুঃখ ভাগ করে নিবে।
নেহার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। মেয়েটা তাকিয়ে আছে এক ধ্যানে, তার ভাবনা ভাঙল নিখিলের কণ্ঠে। আমাদের দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? নজর লেগে যাবে তো। নেহা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে দেখার এত ইচ্ছে নেই আমার। রাত হয়েছিল তাই থাকতে দিয়েছি, এবার কেটে পড়ুন তো। নিখিল হেসে বলল, নামিরা বললে চলে যাব। নেহা ভাব নিয়ে বলল, আমার মেয়ে আমার কথাই শুনবে। দেখা যাবে। তুমি এক কাজ করো, সেজো মাকে বলো আমার ক্ষুধা লেগেছে, খাবো। স্বামী এসেছে কই, একটু খাতির যত্ন করবে, তা না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। নেহা নিখিলের দিক বালিশ ছুঁড়ে মারতে যাবে, নিখিল নামিরার দিক ইশারা করে। নেহার আগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। বিরক্তিকর মানুষ একটা। নিঝুম ভাই, অবশেষে তোমার উইকেট পতন হচ্ছেই। নিঝুম সাব্বিরকে জোরে একটা লাগিয়ে বলল, ব্যাটা খোঁচা মারছিস কেন? যখন তোর ঘাড়ে কোনো পেতনি চড়ে বসবে না তখন বুঝবি। সাব্বির হেসে বলল, ভাবি দেখতে যাবে কখন? আমিও কিন্তু যাচ্ছি। নিঝুম বলল, তুই তো যাবি, আমার বোনটার পিছনে তো আঠার মতো চিপকে থাকিস। দুজন তো সারাদিন ঝগড়াই করিস, তাহলে একসাথে থেকে কি লাভ? সাব্বির বলল, ঝগড়া সাইডে রাখো তো, বন্ধুত্বটাই বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের চোখেই পড়ে না। অবশ্য দোষ খসাটি বেগমের, ও আগে ঝগড়া শুরু করে। আমি তো নেহাতি বাদশা, ভোলাভালা মানুষ। জেরিন পেছনে থেকে বলে উঠল, ওরে বাপরে, কি আমার ভালা মানুষ, তুই বাদশা। 2 দিন পর বিয়া করল, 3 বাচ্চার বাপ হইয়া যাবি, এখানে এসে ভাব মারায় আমি বাচ্চা। সাব্বির আঙুল উঁচিয়ে বলল, দেখ দেখ জেরিন, ঝামেলা পাকাবি না বলে রাখছি। রোহান, বৃষ্টি এসে বলল, তোমরা থামো তো। নেহা আর নিখিল ভাই দুজনই মাঝরাতে উধাও, তার উপরে ছোট চাচু সকাল সকালে এসে বলল, ভাইয়ার বন্ধু সাহিল নাকি ভোর সকালে বিয়ে সেরে ফেলেছে। জেরিন বলে উঠল, কি? সাব্বির বলে উঠল, এই তুই এমনে লাফাইয়া উঠলি কেন? ভাইয়ার বন্ধুর লগে কি তোর কোনো কানেকশন আছিল নাকি? জেরিন রাগী চোখে তাকিয়ে বলল, দেখ সাব্বিরা, ফালতু কথা বলবি না। সাহিল ভাইয়া তো মেয়েদের থেকে দূরে দূরে থাকতো, তাই বললাম আর কি। নিশাত এসে বলল, মেয়ে তো ভাইয়ার ওখানে কাজ করত, কি নাম যেন বলল? হ্যাঁ হ্যাঁ, সোহানা। সাব্বির বলে উঠল, এ জীবন আর রাখব কেন? সবাই বিয়ে করে ফেলছে, একা সিঙ্গেল আমি পড়ে আছি। আমার ভাইটা ও বিয়ে করছে না, আমার ও বিয়ে করা হচ্ছে না। রোহান বলে উঠল, তুমি গিয়ে মুড়ি খাও তো সাব্বির ভাইয়া। এদিকে একটা প্রেম করতে পারলাম না, ভার্সিটিতে উঠে গেলাম। নিঝুম ধমক দিয়ে বলল, চুপ থাক সব কয়টায়, আমি বাঁচি না আমার জ্বালায়। আমার বিয়ে ভাঙতে পারলে তোদের ও সেটিং হয়ে যাবে, দোয়া করে দিলাম। জেরিন বলে উঠল, না না ভাবি, চাই আমাদের। তোমার দোয়া লাগবে না, আমি সিঙ্গেল থাকতে চাই। সেতারা বেগম এসে বলল, আরে কি সমস্যা তোদের, যখন দেখি সব গুলাতে জটলা পাকাইয়া থাকস? এই নিঝুম, তুই পোলা গো, যে পার্লার থাকে ওইখানে যাস নাই এখনো? মায়া যদি তোরে পছন্দ না করে, আমার কি মান সম্মান থাকবো কিছু? এই সাব্বির, তুই এটার সাথে যাবি, ঠিকঠাক সব করছে কিনা জানাবি, আজ বাদে কাল মায়া দেখতে যেমন। এখনো কোনো কিছুই হইল না। বড় বৌমা ও বড় বৌমা। সেতারা বেগম বিদায় নিল। নিশাত বলে উঠল, অপমানস ভাইয়াকে কিনা মেয়ে রিজেক্ট করে দিবে, সে ভয় আবার ফেসিয়াল করতে যাবে। সবাই হোহা করে হাসছে। রোহান বলে উঠল, আরে নিখিল ভাইয়া আর নেহা আপু কি রাত বিরাতে হানিমুনে চলে গেছে নাকি? বৃষ্টি বলল, বাজে কথা রাখো ভাইয়া, শুনলে তুই সারা জীবনের জন্য চিরকুমার থাকবি। ভাই বোনরা মিলে আরও আড্ডা দিতে লাগল। এদিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরুষিকে। মেয়েটা ছটফট করছে ছোটার জন্য। পাশ থেকেই চিরপরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। কণ্ঠটা কেমন কাঁপছে, বহু কষ্টে সে ডেকে উঠল, আরুষি। আরুষি তড়িৎ বেগে বলল, ছোট মিয়া, তুমি এখানে? রনি বলে উঠল, এরা অনেক খারাপ লোক বোন, তুই পালিয়ে যা। কিভাবে যাব বলো তো? ওদের হাতে ধরা পড়েই গেলাম। আর ওই পুলিশটা আমাকে বিশ্বাসই করল না। দুনিয়ায় গরিব মানুষের কথার কেউ দামই দেয় না। কি আর করার, হায়াত থাকলে বাঁচব, না থাকলে নাই। যেখানে বাপ মাই জন্মের পর ফালাইয়া চইলা গেছে, সেখানে অন্য মানুষের থেকে কিছু আশা করাও বোকামি। রনি কাতর কণ্ঠে বলল, এই পাপীরা কি কোনো দিন শাস্তি পাইব না বইন?
আরুষি তেজি কণ্ঠে বলল, পাপ তার বাপরেও ছাড়ে না। আমরা পারি নাই তো কি হয়েছে, অন্য কেউ হলেও এদের শাস্তি দিব। ইরফান হন্তদন্ত হয়ে খুঁজল আশেপাশে, আরুষি যেখানে থাকত সেখানের ঠিকানায় ও গিয়েছিল। মেয়েটা রাতারাতি উধাও হয়ে গেল কি করে? ওই ক্রিমিনালদের হাতে পড়ে যায়নি তো আবার? তথ্য প্রমাণ জোগাড় হয়েছে, কিন্তু পালের গোদাটাকে সেটা জানা যায়নি। তার উপরে উপর মহলের কথা শোনানো তো আছেই। বিরক্তিতে তপ্ত শ্বাস ছাড়ল ইরফান। হসপিটালের ব্রণ জড়ানো এখনও সাহিলের পরনে, তার পেছনে সাদামাটা 3 পিস পরা সোহানা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে। রোগ, তার ভাই বিয়ে সেরে এসেছে। এদিকে সাহিলের মা অগ্নিমূর্তি হয়ে আছে। দিন বাদে ননদের মেয়েটাকে দেখতে আসবে, এর আগে ছেলেটা এমন কাণ্ড বাঁধাল। মেয়েটার বিয়েটা না ভেঙে যায়? কোথা থেকে কোনো মেয়েকে বিয়ে করে এনেছে কে জানে। মেহেরিন অশ্রু টলমলে চোখে তাকালো প্রিয় মানুষটার দিকে, যে মানুষটার প্রতি তার আকাশসম অনুভূতি তিলে তিলে জমিয়েছে। সেসব অনুভূতি আজ এক ঝটকায় দুঃস্বপ্নে পরিণত করেছে। নিজের বিয়ে ঠিক হয়েছে শুনেও এত কষ্ট পায়নি মেয়েটা। ভেবেছিল নিজের অনুভূতির কথা সে জানাবে, কিন্তু তার আগেই প্রিয় মানুষটা অন্য কারো নামে লিপিবদ্ধ হয়ে গেল। এ কষ্ট কি করে সইবে মেহেরিন? একতরফা ভালোবাসা নাকি নিজের জন্য নিদারুণ এক দুঃখ পুষেছিল সেই কৈশোর থেকে। সাহিলের পেছনে জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে সোহানা। মেয়েটা এখনও যেন ভ্রম থেকেই বের হতে পারছে না। কি থেকে কি হয়ে গেল তার সাথে? ভোর রাতের সেই ঘটনা মনে পড়তেই কেমন গা বিষিয়ে উঠল। তখন রাত 3:30। পরের দিন সকালে সোহানাকে হসপিটাল থেকে ছাড়া হবে। সে তো বেশ চিন্তাই ছিল, হসপিটালের বিল দেওয়া লাগবে এসব ভেবে। কিন্তু সাহিল এসে জানালো যেহেতু সে হসপিটালের একজন কর্মকর্তা তাই তাকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ থেকে সব কিছু দেওয়া হয়েছে। সোহানা যেন হাফ ছেড়ে বেঁচেছিল। যেখানে প্রাইভেট হসপিটালে একদিন থাকলেই প্রায় 20,000-এর মতো খরচ হয়, সেখানে সে তো সপ্তাহ খানিক থাকছে, তার কত টাকা আসবে ধারণা করা যায়। একজন নার্স এসে সোহানাকে চেক আপ করে গেল। সাহিল এসেছিল এর মধ্যে একবার, তার আজও নাইট ডিউটি পড়েছে। সোহানা সাহিলকে যতটা রাগী কঠোর মনে করত, মানুষটা ততটাও কঠোর না। রোগীদের ক্ষেত্রে সে একটু বেশিই যত্নশীল। নিয়মমাফিক সোহানাকে শেষ রাতে দেখতে আসলো সাহিল। সোহানা বিষয়টাকে তেমন খারাপ ভাবে নেয়নি। সাহিলের ক্ষেত্রে ও তাই। সাহিল এসে সোহানার সাথে টুকটাক কথা বলল, সাথে ইরফানের কোথাও জানালো। ওই ডক্টর পলাতক হসপিটালের এমডি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, পুলিশ ও তাকে ছাড়বে না। এরই মধ্যে হঠাৎ করে সোহানার কিছুটা মাথা ঘুরে উঠল। সাহিল তাকে সাহায্য করার জন্য তার দিকে ঝুঁকেছে, ফলস্বরূপ তাল সামলাতে না পেরে দুজনই বেডের উপর পড়ে যায়। সে মুহূর্তেই বিশ্রী ঘটনাটা ঘটায় অন্য একজন ডক্টর। সাহিলের সম্মান পরিচিতি নষ্ট করার জন্য নার্সের সাহায্য পুরো হসপিটালে রটিয়ে দেয়। সাহিল তার পেশেন্টের সাথে হসপিটালে বসে অসামাজিক কর্মকাণ্ড করছে। বিষয়টা প্রমাণ করার জন্য সে সেই মুহূর্তের কিছু ছবিও তুলে নেয়। সোহানার সম্মানের কথা চিন্তা করে বিয়েটা করতে বাধ্য হয়েছিল সাহিল। সোহানা অবশ্য সবার সামনে বলেছিল তাদের মধ্যে এমন কোনো রকম সম্পর্ক নেই, স্যার আমার সাহায্য করতে চাইছিল শুধু। কিন্তু মানুষের মুখ বন্ধ করা বড় কষ্টের ব্যাপার, তিলকে তাল বানানো তাদের স্বভাব। যদিও বিয়েটা না করল সাহিলের তেমন কোনো ক্ষতি হতো না। হসপিটালের মালিক পক্ষ খুব সহজেই বিষয়টা ধামাচাপা দিতে পারতেন। ভালো ডক্টরকে হসপিটাল থেকে তাড়িয়ে কেউই নিজের লস করতে চাইবে না কখনো। কিন্তু সাহিল একজন সাধারণ মেয়ের ইজ্জতের মান রক্ষা করতেই বিয়েটা করল। সে জানে না পরবর্তীতে কি হবে তার সাথে, তার মা যে সহজে মানবে না এসব কিছু মাথায় ছিল তার। রোজিনা বেগম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি করে এসেছ সাহিল? তোমার যদি বিয়ে করারই হতো আমাকে বলতে পারতে। এতদিন যখন বিয়ে করো বলে বলে তোমার কান ধরিয়ে ফেলছিলাম, তখন তো একবারের জন্য ও রাজি করাতে পারিনি তোমাকে। আর আজ বলা নেই কওয়া নেই বিয়ে করে নিয়ে এসেছো। কিভাবে মুখ দেখাবো এখন আমি সমাজে? রোজিনা বেগম সোহানার কাছে এসে ওর হাত টেনে ধরে বলল, এই মেয়েকে তুমি আমার ছেলেকেই পেয়েছিলে শুধু ফাঁসানোর জন্য। বাবা মা কোথায়, তোমার কেমন শিক্ষা দিয়েছে? তাদের ছাড়াই একটা ছেলের হাত ধরে বিয়ে করতে চলে এসেছ, লজ্জা করে না তোমার? সোহানা শুকনো ঢোক গিলল। অপমানগুলোর জবাব কেন যেন চেয়েও দিতে পারছে না। বড্ড অসহায় লাগছে নিজেকে। তার মা থাকলে হয়তো সব কিছু সামলে নিত, সামলাতো তাকেও।
মানুষ কতটা অসহায় অনুভব করে নিজেকে যখন তার আশেপাশে কেউই তার পরিচিত না হয়, কাউকেই ভরসা করার মতো না পায়, কেউ একজন থাকে না পাশে বলার মতো, এই তো আমি তোমার সাথে আছি, ভয় পাচ্ছ কেন? বাবা মারা যাওয়ার পর পৃথিবীটা কতটা ভয়ানক হতে পারে সোহানা জানে, তবে আজ সে অসহায় নিরুপায়, রাগ লাগছে ভীষণ সাহিলের উপর, তাকে আর কে চিনত? সে তো অন্য কোথাও একটা গিয়ে থেকে যেত, সাধারণ মানুষ কেই বা মনে রাখে, কে বলেছিল সাহিলকে এতটা মহান হতে? তার দিকে তো আর কেউ আঙুল তুলেনি, তবে কেন? সোহানার চোখ থেকে গড়িয়ে পড়ল জল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শুধু। সাহিল নিজের মায়ের উদ্দেশ্য বলল, আম্মু বুঝার চেষ্টা করো, পরিস্থিতির শিকার আমরা দুজন, না ওনার দোষ আছে না আমার। রোজিনা বেগম বলল, দুজন দুজনকে চিনো না, পছন্দ করো না, তাহলে বিয়ে করেছ কেন? সংসার করবে কি করে তোমরা? বিয়েটা কি ছেলে খেলা? খেলতে মন চাইল, খেললাম না, মন চাইলে অন্য খেলা খেলব। দেখো সাহিল যাকে তাকে ধরে এনে আমার বৌমা বলে দিল, এই তো আর আমি মেনে নিব না। তোমাদের এই বিয়ে আমি মানতে পারছি না। এই মেয়েকে নিয়ে তুমি চলে যাও। রৌক নিজের মায়ের বিষয়ে অবগত, রাগ উঠলে তিনি নিয়ন্ত্রণ হারান। আবার রাগের সময় কি বলেন তা পরে আর মনে থাকে না, নিজেকে কঠোর রাখেন কিন্তু আদতেও তেমন না। এখন না তার ভাইটা মায়ের উপর রাগ করে চলে যায়, সোহানা মেয়েটা কেমন হবে কে জানে, একদিনে তো আর মানুষ চেনা যায় না। সাহিলের বাবা সজল শেখ স্ত্রীর বিরোধিতা করে বলল, থামো রোজিনা, সব সময় তোমার সব সিদ্ধান্ত মেনে নেওয়া হবে ভাবলে ভুল ভাবছ। তোমার ছেলে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, সেখানে মেয়েটাকে কথা শোনাচ্ছ কেন তুমি? ও কি জোর করে তোমার ছেলের ঘাড়ে চড়ে বসেছে? বিয়ে যখন হয়ে গেছে, এই মেয়ে এখন থেকে এই বাড়ির বউ, আমার পুত্র বধূ আমার বাড়িতেই থাকবে, আর আমার ছেলেও। যাও ওদের ঘরে নিয়ে যাও। রোজিনা বেগম রাগ দেখিয়ে ভিতরে চলে গেলেন। সজল দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বোনকে বললেন ওদের ভিতরে নিয়ে যেতে। মেহেরিন পাশেই মূর্তির মতো দাঁড়িয়ে, কেন যেন মেয়েটার জন্য মায়া হচ্ছে ওর, এই মেয়েটা তার ভালোবাসার মানুষকে না চাইতেও পেয়ে গেল। সে এত করে চেয়েও পেল না, আর এই মেয়েটি ভুল করে পেয়ে গেল। রৌক মেহেরিনকে বলল, মেহেরিন, সোহানা ভাবিকে ভাইয়ার রুমে দিয়ে আয় যা। মেহেরিনের কানে কথাটা কয়েকবার বাজল। সাহিলের বউ সোহানা, যে ঘরে সে ছোট্ট সংসার সাজানোর কথা ভেবেছিল, সে ঘরে আজ অন্য কাউকে নিয়ে যাওয়ার দায়িত্ব কিনা তার উপরই পড়ল। কি নির্মম ভাগ্য তার! না পারা যায় সহ্য করা, না পারা যায় চিৎকার করে করে দুঃখ প্রকাশ করা, এই বোবা কষ্ট, বোবা কান্নার দায়ভার তো শুধু মানুষের একার নিজের একান্ত ব্যক্তিগত। মানুষ একতরফা ভালোবাসে হয়তো এরকম দুঃখের বোঝার ভাগিদার হতে। মেহেরিনের শ্বাস আটকে আসতে চাইল, শেষবারের মতো তাকালো সাহিলের সাজানো গুছানো ঘরটার দিকে, যেটা সে প্রায় গুছিয়ে দিত মন মতো। আজ থেকে চিরতরে সে অধিকার হারিয়েছে সে, যদিও অধিকার বোধ কোনো কালেই ছিল না। মেহেরিন ফ্যাকাশে মুখে মিলন হাসি হেসে জিজ্ঞেস করল, বাড়িতে কে আছে আপনার? সাহিলকে কি করে চিনেন? যদি বলতে ইচ্ছে হয় বলতে পারেন, জোর করব না। সোহানা ছলছল চোখে তাকালো মেহেরিনের কাছে, মেয়েটার চোখ জোড়া বড় অসহায় ঠেকল। সোহানা কাপা কণ্ঠে বলল, শুধু মা আছে, সে ছাড়া পৃথিবীতে কেউ নেই আমার। মেহেরিন নিজেকে অনুভব করল সোহানার জায়গায়, হুট করেই নিজের মামির কথা ভাবল। মেহেরিন ও তো এতিম, বাবা নেই, তাকে কি কখনো মেনে নিত নিজের ছেলের বউ হিসেবে? সোহানা কেউ তো মেনে নিচ্ছে না। সে কি বামুন হয়ে চাঁদ ধরতে চেয়েছিল? তার তো কৃতজ্ঞ থাকা উচিত, যদি মামা মামি না থাকত তবে মেহেরিনের জীবন ও তো সোহানার মতোই হতো, অতি সাধারণ। তখন কি সে সাহিলকে ভালোবাসার মতো দুঃসাহস দেখাত? হয়তো না। যারা মেহেরিনকে দেখতে আসবে তারাও কি তাকে তার বাবা নেই দেখে অপছন্দ করবে? করতেই পারে, স্বাভাবিক। মামার ভোজ হয়ে আছে তারা, যদিও কখনো সেরকম মনে হয়নি, তারপরও নিজের ভিতরেই নিজেকে পরগাছা লাগে আজকাল। কথা বলতে আর ইচ্ছে হলো না মেহেরিনের, নিজের ঘরে চলে গেল সে। এদিকে নেহা রেগে মেগে বাড়িতে এসে হাজির, কারণ একটাই, নিখিল তাকে না বলেই নামিরাকে নিয়ে বাড়ি চলে এসেছে। অন্যদিকে মেয়েকে না দেখে নেহার জান যায় যায় অবস্থা। নেহা এসে দেখল নামিরাকে নিয়ে বাড়িতে উৎসব লেগে গেছে পুরোপুরি। নেহাকে দেখতে পেয়েই সবাই নেহার দিকে অভিমান নিয়ে তাকালো। নেহাকে দেখেই নামিরা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মাম্মা তুমিও এসেছ? পাপা বলেছে পাপার সাথে আসলে একটু পরে তুমিও চলে আসবে।
নেহা রাগ দেখিয়ে বলল, তোমার সাথে মাম্মা রাগ করেছে, তুমি তাকে না বলেই চলে এসেছ তাই। নামিরা কান ধরে বলল, আর হবে না মা, পাপা বলল তো তাই। নেহা নামিরার কথার মাঝেই সেতারা বেগম বলে উঠল, আমার নাতির ঘরে পুতিরে তুই লুকাইয়া রাখছিলি, তোর সাহস তো কম না। সাহারা বেগমও অভিমান করে বলল, আমাদেরকে একবার জানালে কি এমন হতো? বড় আপা, ভাইজান ওরাও কিছু বলল না। যদি নিখিল না জানতো তাহলে তুই কি আমাদের কখনো জানাতি না? এত রাগ আমাদের প্রতি তোর? জেরিন নিঝুম এসে বলল, কাজটা ঠিক করেছিস না নেহা। নামিরা সবাইকে ধমক দিয়ে বলল, তুপ, চুপ, আমার মাম্মাকে কেউ বকবে না, বলে দিলাম তোমাদের। সেতারা বেগম বলল, দেখেছিস পুচকেটা বলে কি? নামিরা 2 হাত কোমরে রেখে বলল, এই তুমি কে? আমার মাম্মাকে কিছু বললে কিন্তু আমরা চলে যাব। শুধু দাদু ভাই দিদি ভালো, আর বাকি সবাই পচা। পচাদের সাথে নামিরা কথা বলে না। সবাই মিটমিট করে হাসলো। নিখিল নেহাকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, আমি ঠিকই জানতাম কান টানলে মাথা আসে। এবার দেখব কি করে দূরে গিয়ে থাকিস তুই। নেহা বিরক্তি নিয়ে তাকালো। লোকটার হাড়ে হাড়ে শয়তানি। মেয়েটাকে ঠিক হাত করে ফেলেছে। মেয়েটাও হয়েছে তার, একেবারে বাপ বাপ করে মাথা খারাপ করে দেয়। নিখিল ডেকে বলল, নামিরা বাবা, এসো তো পাপার কাছে। নামিরা হাসতে হাসতে চলে গেল। নেহা সেদিকে তাকিয়ে দেখল শুধুমাত্র, কিন্তু নিখিল সে তো নেহাকে বেঞ্চি কেটে চলে গেল। নেহা গাল ফুলিয়ে বসে পড়ল সোফায় আর ডেকে বলে উঠল, বড় মা, তোমার ছেলেকে বলো আমার মেয়েকে দিয়ে দিতে, তা না হলে বেশি ভালো হবে না কিন্তু। নিখিল উপর থেকে বলে উঠল, এই এমন ভাব করছিস, মেয়ে কি তোর একার নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা একা কি তোর পেটে চলে এসেছিল নাকি? নেহা কানে হাত দিয়ে বলল, চুপ করুন অসভ্য লোক। বড় আব্বু, তুমি কোথায়? তোমার ছেলেকে কিছু বলো বলছি। আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে এখন। বাড়ির সবাই অনেক দিন পর নেহা আর নিখিলকে ঝগড়া করতে দেখছে। তাদের কাছে চক্ষু শীতলকারী বিষয়টা। নেহা সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে মারল নিখিলের দিকে। পরে পেছন পেছন দৌড়ে গেল নিখিল। নামিরাকে কোলে নিয়ে রুমের দিকে দৌড়ালো। সেতারা বেগম বলল, এরা শুরু হয়ে গেছে আবার। দুপুর হয়েছে, রাহা অথবা নেহা এসেছে ভেবেই দরজা দ্রুত খুলল তাহমিদা বেগম। দরজায় দাঁড়ানো ব্যক্তিকে দেখে হাতে থাকা প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। শহীদুল চৌধুরী এসেছেন। কতদিন পর মানুষটার মুখোমুখি হলো তাহমিদা। অভিমানগুলো যেন এত বছর পর আভার মাথা চাড়া দিয়ে উঠল। শহীদুল চৌধুরী ডেকে উঠল, তাহমিদা। তাহমিদা বেগম কথা বলতে পারলেন না। দরজা ছেড়ে হেঁটে চলে গেলেন ঘরের ভিতরে। চলবে ইনশাআল্লাহ।